আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা পোলাপান? অনেকে জয়েন করছো আমি দেখছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তোমাদের এইচএসসি 26 মিশন কামব্যাক কেমিস্ট্রি লাইভ 2 তে। সো আমরা ফার্স্ট লাইভে অনেক কিছুই শিখছি, বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ব যে টপিকটা ছিল একদম সুন্দর মতো শিখে ফেলছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা অলরেডি তোমাদের দেওয়া ছিল, আশা করি তোমরা জানো। এখন আমাদের সাথে যারা যারা জয়েন করছো, মাশরাফি রহিম ভাইয়া, কেমিস্ট্রিওয়ালা থেকেও কমেন্ট আসছে, সৈয়দ সাইফ আল ইসলাম ভাইয়া, ফাবিয়া তাসনিম, যারা সালাম দিছো প্রত্যেককে প্রথমে ওয়ালাইকুম আসসালাম জানাই দিচ্ছি। এবং 26-এর পোলাপানদের আমি একটা কথাই বলতে চাচ্ছি, তোমরা একটু সতর্ক হও ভাইয়া। যে টপিকগুলো নিয়ে এখন আমরা ডিসকাস করতেছি সেইগুলো একটু টাফ, একটু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। সো এইগুলো একটু বুঝতেও তোমার সময় লাগবে। সো লাইভে ক্লাসগুলো করো, ইনশাআল্লাহ জিনিসটা বুঝতে পারবে। আজকে আমাদের 25 ব্যাচের আইসিটি কোশ্চিনে অনেক কথা হচ্ছে, এদিকে ওদিকে আইসিটি এক্সাম হয়ে গেছে, তাই না? আইসিটি নিয়ে অনেক কঠিন আসছে, তারপরে হচ্ছে ডিপ থেকে কোশ্চিন করছে, মূল বইয়ের ভিতর থেকে কোশ্চিন করছে, কমন আসে নাই, গতানুগতিক টাইপ থেকে বের হয়ে আসতেছে। এখান থেকে তোমরা কি ইঙ্গিত পাচ্ছ? ইঙ্গিত এটা পাচ্ছ যত দিন যাবে বোর্ডের স্ট্যান্ডার্ড লেভেল আপ হচ্ছে। তো তোমরা যদি সুন্দর মতো পড়ালেখা না করো তাহলে কিন্তু 26-এর এখন আবার ফুল সিলেবাস। সো তোমার একরকম কিন্তু প্রবলেমে তুমি পড়ে যাবা, ঠিক আছে? সো এর মাঝেও আমাদের একটা ব্লেসিং হচ্ছে, আমাদের তো আইসিটি কে নাই জানোই, মাশরাফি ভাইয়া এবং সনদ ভাইয়া। সো আমাদের একটা আইসিটি সাজেশন বুক ছিল, তোমরা জানো কিনা অবশ্যই জানো তোমরা, এবং অনেকের কাছে বইগুলো আছেও। না জানার তো আসলে কিছু নাই, যারা আমাদের সাথে নিয়মিত ক্লাস করো জানো আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটির উপর সাজেশন বুকগুলো আছে। সো একটু আগে একটা রিভিউ পড়ছে, সাজেশন বুক থেকে নাকি হুবহু কমন আসছে, ইভেন ক খ গুলোও ভাইয়া যে ক্লাসে বলছে সাজেশন বুকে দেওয়া আছে সেখান থেকে আসছে। সো এত কিছুর মাঝেও আমাদের ব্যাচের স্টুডেন্ট যাদের আমি কথা শুনছি সবাই মোটামুটি এক্সাম ভালো দিছে। এটা একটা মানে ব্লেসিং আমাদের জন্য। আমরা পড়াই খুবই অল্প স্টুডেন্ট, আমাদের ব্যাচেও বেশি একটা স্টুডেন্ট ছিল না, বাট আমরা তাদেরকে শেষ পর্যন্ত যে গাইডলাইন দিছি তাদের আইসিটি এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সো এভাবেই বলতে চাই, আচ্ছা ভাইয়া ঠিক আছে, তোমার কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, আইসিটি যে কোনো বিষয়ে যদি প্রবলেম থাকে, তুমি যদি একটু ডিপ থেকে পড়ো, আস্তে আস্তে কম্প্যাক্ট ক্লাসের মাধ্যমে বারবার ক্লাস করার মাধ্যমে তুমি জিনিসগুলো যদি বুঝো, দেখবা তুমি এক্সামে ভালোই করতেছো। সো এক্সামে তোমাদের কোশ্চিন কিন্তু হয় ওপর থেকে ভাষা আসতে পারে, নাহলে ভিতরে ডিপ থেকে আসতে পারে। যেভাবে আসুক ইনশাআল্লাহ সিডাব্লিউ তোমার জন্য একটা ব্লেসিং হয়ে দাঁড়াবে, এবং আমাদের জন্য জিনিসটা ব্লেসিং, ঠিক আছে? তো আমি আইসিটির রিভিউ দুইটা দেখলাম, আরও পড়বে হয়তো সামনে, যারা ফ্রি হইলে হয়তো দিবে। সো যাই হোক, ব্লেসিং আমাদের জন্য ব্লেসিং। সো এইভাবে আমরা 26 যারা আসো তাদেরকে নিয়েও কাজ শুরু করছি, এবং 26-এর আমাদের মিশন কামব্যাক সিরিজের ফার্স্ট ক্লাস কেমিস্ট্রি হয়ে গেছে, আজকে সেকেন্ড ক্লাস। সো হয়তো আমরা এগুলো নিয়ে আর লাইভে ফ্রিতে দিব না। আমাদের ব্যাচের স্টুডেন্ট যারা আছো তারা কিন্তু মন খারাপ করে যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, টাকা দিয়ে তো কোর্স কিনছি, তাহলে আপনি যদি সব ফ্রিতেই দিয়ে দেন তাহলে তো হবে না। সো আমরা ফ্রিতে, হয়তো আজকেই তুমি আমাকে মিশন কামব্যাকের কেমিস্ট্রি লাইভের ফ্রি লাস্ট দেখতেছো, এরপরে হয়তো ম্যাথ, আইসিটি, ফিজিক্স নিয়ে ভাইয়ারা আসবেন এবং তোমাদেরকে একটু ধারণা দিবেন যে কিভাবে পড়ালেখা করবা, তার সাথে টপিকগুলো কিভাবে পড়বা সেটার একটা আইডিয়া দেওয়া হবে। সো আমাদের সাথে ফাবিয়া আসো, মাশরাফি ভাইয়া হ্যাঁ আসেন, সাইফ ভাইয়া আসো। বাকি যারা কমেন্ট করতেছো না, আমি একটু রিকোয়েস্ট করবো ভাইয়া কমেন্ট করে জানাই দাও সবকিছু ওকে আছে কিনা। যদি ওকে থাকে, আমরা আজকে আমাদের লাইভ তাপ রসায়ন 1 ক্লাসটা কন্ডাক্ট করবো অবশ্যই আমি, সালিম সাদমান, সিয়াম ভাইয়া। সো এই লেকচারটা আমরা হচ্ছে খুব ইজি ভাবে, কিভাবে ম্যাথগুলো টাফ জানি, তাপ রসায়নের ম্যাথগুলো টাফ জানি, থিওরিটা একটু বুঝা টাফ, বাট আমরা কিভাবে খুব ইজিলি শিখতে পারি সেই জিনিসটাই আজকে দেখবো। সো সবাই একটু কমেন্ট করো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমার অ্যান্সার তো দিছি অলরেডি। বাকি যারা একটু দ্রুত জয়েন করে ফেলো। আগে বলে দিই যে আগের বেসিক লাগবে কিনা ভাইয়া। এই টপিকটা করার জন্য তোমার যদি আগে এই চ্যাপ্টার নাও পড়া থাকে, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার, এটা হচ্ছে ক্লাস, আগে যদি এই চ্যাপ্টারটা তুমি নাও করে থাকো কোনো অসুবিধা নাই, তুমি হচ্ছে ক্লাসটা বুঝতে পারবা, ইনশাল্লাহ ক্লাস বুঝতে পারবা। দেখো বিক্রিয়ার ক্রম ওটাও তুমি বুঝতে পারছো, আমি তো পড়াইছি, তাই না? সো তুমি রাসায়নিক পরিবর্তনের এই যে টপিকটা বুঝতে পারবা, কোনো প্রবলেম তোমার হবে না। সবাই একটু কমেন্ট করে ফেলি। আমি তোমাদের থেকে আজকে হয়তো 1 ঘন্টা প্লাস একটা টাইম নিব।
এই টাইমটাকে ফ্রুটফুল করে যাতে আমি পড়াইতে পারি, আমি চাবো তোমরা আমাকে সাহায্য করবা। সো কমেন্টে আমি জানতে চাচ্ছি 26-এর কারা কারা আসো ক্লাসে, 25-এর কেউ যদি থেকে থাকো ভুলে ফ্যান্টাসিতে লাইভ দেখার দরকার নাই। তোমার ফিজিক্স এক্সাম, তুমি ফিজিক্স পড়া শুরু করে দাও, টাইম বেশি নাই, মাত্র 2 দিন করে গ্যাপ। ফিজিক্স কিভাবে পড়বা তার সাজেশন ভিডিও তোমাদের পেজে কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। সেই সাজেশন ধরে ধরে টপিকগুলো শেষ করো, ইনশাআল্লাহ ফিজিক্সের উপরও আইসিটির মতো সাজেশন ক্লাস 25-এর জন্য চলে আসবে। 26 যারা আছো তারা দ্রুত ক্লাসে জয়েন করো। 26 বি কেয়ারফুল, ফুল সিলেবাস, টাইম আছে মাত্র 10 মাস। সো এর মধ্যে তোমাকে শেষ করতে হবে সবকিছু। 25-এর এক্সামগুলো নিয়ে সতর্ক হয়ে যাও। 25-এর আজকের আইসিটি এক্সাম, ঢাকা বোর্ডে যারা আছো সতর্ক হয়ে যাও। ঢাকা বোর্ড মানিয়ে যে সহজ কোশ্চিন, ব্যাপারটা এমন না, কিন্তু তারপরেও সিডাব্লিউতে যারা আছো তারা কিন্তু আমাদের বলাই হচ্ছে আইসিটির ক্লাস, সাজেশন বুক সবগুলো থেকে ডিরেক্ট কমন পাইছে। সো আমি বলবো সিডাব্লিউর ভাইয়ারা যেহেতু তোমাদের সাথে খুব বেশি কানেক্টেড থাকে, যে কোনো প্রবলেমে ট্রাই করে সবকিছু সলভ করে দেওয়ার জন্য, সো তোমরা একটু ট্রাই করবা অবশ্যই অবশ্যই আসল জায়গাটা খুঁজে বের করার জন্য। আশা করি বুঝতে পারছো। আশা খাতুন আসছো, ওয়ালাইকুম আসসালাম। তুমি আশা করি ক্লাসটা করবা, ঠিক আছে। তোমাদের সাইব ভাইয়া চলে যাচ্ছে, সাইব ভাই একটু আসেন, একটু দেখার দিয়ে সাক্ষাৎ দিয়ে যান স্টুডেন্টদের। সাইব ভাইয়া অলরেডি আমি বলি এই যে মিশন কামব্যাকের বিন্যাস সমাবেশ কিন্তু অলরেডি প্রায় ডান করে ফেলছে, আজকে ক্লাস শুট ছিল। তো সাইব ভাই একটু পোলাপানদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলেন, 26 বিশেষ করে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচে যারা আছো, যারা লাইভটা দেখতেছো, তাদের জন্য একটাই সতর্কবার্তা। তোমার সিয়াম ভাইও অবশ্যই এই বিষয় নিয়ে কথা বলছে যে আমাদের কিন্তু এইচএসসি যে বোর্ড স্ট্যান্ডার্ড কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আগেকার মতো কিন্তু বোর্ডে এখন আর কোশ্চিন হয় না, এখন সব কিছু নতুন নতুন হয়ে যাচ্ছে। সো 26-এ যারা আছো এখনই সতর্ক হয়ে যাও। পড়াশোনা তোমরা যে গতিতে করতেছিলে এতদিন ধরে, তার থেকে আরেকটু বেশি গতি বাড়াইতে হবে এবং আরেকটু বেশি মনোযোগ রাখতে হবে। আর এখন পড়াশোনাটা একদমই ইন ডিটেলস, মানে সব কিছু খুব ডিটেলসে পড়াশোনা করা লাগতেছে, কারণ বোর্ড এখন ওয়ান কাইন্ড অফ এমন হয়ে গেছে, ইউনিভার্সিটি যেমন খুব ডিপ কোশ্চিন করে ফেলে, তোমার বোর্ডগুলো কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে ওরকম কোশ্চিন করতেছে, যেটা অলরেডি আজকে 25-এর আইসিটি এক্সাম দিয়ে মানে পোলাপয়েন্ট বুঝতে পারছে। হ্যাঁ, আর আমাদের ব্যাচে কিন্তু সমস্যা হয়নি, কারণ আমাদের হচ্ছে আইসিটি, তোমাদের মাস্টারি ভাই এবং সনদ ভাইয়ার হচ্ছে সাজেশন একটা বই ছিল, যেখান থেকে আমাদের কমন আসছে, প্রচুর আসছে। এইখানে কমন নিয়েও আমরা সামনে ইনশাল্লাহ ভিডিও দিব যে আমাদের কোথায় থেকে কোথায় একদম বই পেজ থেকে দেখাই দেওয়া হবে ইনশাল্লাহ। তো তোমাদের চিন্তা নাই, সিডাব্লিউর সাথে যদি থাকো তাহলে মনে করো তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে। আর আমার ম্যাথের কথা যদি বলি, ম্যাথ হচ্ছে তোমাদের বিন্যাস এবং সমাবেশের চ্যাপ্টার নিয়ে অনেকে অনেক প্যারাই থাকে যে ভাই কীভাবে পড়াশোনা করবো, বিন্যাস কি সমাবেশ কি, মানে দুটো একরকম হয়ে যায়, বুঝতে অসুবিধা হয়। তো এইসব নিয়ে প্যারা নেই, ভাইয়া কিন্তু বিন্যাস সমাবেশের ভিডিও প্রায় মানে আমাদের যে ক্লাসটা আছে অলরেডি কিন্তু মানে হাফ ডান বলা যায় আর কি, আর অল্প একটু আছে। তো ওইটা হচ্ছে আমরা খুব দ্রুতই ইনশাল্লাহ শেষ করে দিব। তো ইনশাল্লাহ তোমরা যদি সাথে থাকো তাহলে মনে করো তোমাদের জন্য ভালো হবে, কারণ আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে খুবই কম্প্যাক্ট একটা ক্লাস করা হয়, আর আমরা অনেক ম্যাথ সলভ করি, ঠিক আছে। আমাদের প্রচুর ম্যাথ হয়, আমাদের কথা কম কাজ বেশি হয়। তুমি যদি আমাদের কোর্সে আসো তাহলে দেখবা যে আমাদের মানে আমরা একটু কথা তুলনামূলক কম বলে অনেকগুলো ম্যাথ সলভ করে ফেলাই। তো এটা একটা ভালো দিক। তো তোমাদের কোনো প্রবলেম থাকবে না আশা করি। সালাম দিতেছে, আচ্ছা আচ্ছা আসছে, আচ্ছা আরাফাতের একটা কোশ্চেন ছিল, আচ্ছা এটা আমি রিপ্লাই করব। আচ্ছা তো ঠিক আছে ঠিক আছে। তাহলে তো পোলা পয়েন্ট তাহলে আপনি লাইভ কবে দিবেন সেটা? আচ্ছা, আমার লাইভও ইনশাআল্লাহ আসবে, খুব দ্রুতই আসবে। তোমাদের সিয়াম ভাই লাইভ শুরু হয়ে গেছে, সো ভেরি সুন আস্তে আস্তে দেখবা যে এইটা আমাদের একটা সিকোয়েন্স মেনটেন করে আমরা খুব দ্রুত ম্যাথের লাইভ নিয়ে আবার চলে আসবো। সো সবার সাথে খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। তো আজকে এতটুকুই, তো আমি এখন যাইতে পারি, ঠিক আছে। সবাইকে আসসালামু আলাইকুম। ঠিক আছে, সাইব ভাইকে ধন্যবাদ। সাইব ভাইয়া অনেক ক্লাস টানছে আজকে, ক্লাস টেনে টেনে এখন বাইরে বেরোচ্ছে। তো সমস্যা নাই, আমাদের সাথে মোটামুটি জয়েন করছো বেশ অনেকজন। আমাদের সাথে কারা কারা জয়েন করছো আমি দেখি। স্পর্শিয়া সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম, তোমাকে ওয়েলকাম। তোমাকে আমি ফার্স্ট দেখলাম হয়তো লাইভে। সো সবাই তাহলে রেডি মোটামুটি, আমরা তাহলে দেখতে পারতেছি। 26-এর বারবারই বলবো পড়ালেখার মধ্যে ফিরো ভাইয়া, দেখতে দেখতে টাইম শেষ হয়ে যাবে, দেখতে দেখতে টেস্টের টাইম ডেট দিয়ে দিবে। সো বি কেয়ারফুল, ফুল সিলেবাস তোমাকে কাভার আপ করতে হবে, মাথায় রাখতে হবে বারবার প্র্যাকটিসের মাধ্যমে। সো আমরা এই মাস ব্যাপী আমাদের কেমিস্ট্রিটা ডান করতেছি, ফিজিক্স ম্যাথ এগুলোও ডান হয়ে যাবে। তো তুমি আমাদের সাথে জয়েন হতে পারো। আর একটা কোশ্চেন করছো হচ্ছে ইয়াসিন আরাফাত, যারা সিডাব্লিউ কেমিস্ট্রি বসে আসো তারা শুধুমাত্র এইচএসসি মিশন কামব্যাকের কেমিস্ট্রি সেগমেন্টে অলরেডি অ্যাড হয়ে গেছো। ধরো তুমি, আমি একটু বলি, তুমি কেমিস্ট্রিতে ধরো জয়েন হইছো, ধরো হচ্ছে
2000 টাকা দিয়ে। আমি ব্যাপারটা ক্লিয়ার করি, আমাদের মিশন কামব্যাকের কোর্স ফি কত 3500, তাহলে আর যদি তুমি বাকি 1500 টাকা বা 1500 পেমেন্ট করে ফেলো তাহলেই তুমি আমাদের মিশন কামব্যাকে টোটালি জয়েন হয়ে যাচ্ছ, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি সবগুলো সাপোর্টই তুমি পাচ্ছ। এখন হয়তো তুমি মিশন কামব্যাকে যারা কেমিস্ট্রির পোলাপান তারা কেমিস্ট্রি অংশটা সাপোর্ট পাচ্ছ, যারা ফিজিক্সে আছো তারা ফিজিক্সেরটা সাপোর্ট পাচ্ছ, যারা আইসিটিতে আছো তারা আইসিটিরটা সাপোর্ট পাচ্ছ, যারা ম্যাথে আছো তারা ম্যাথেরটা সাপোর্ট পাচ্ছ, আর যারা ফুল কোর্সে আমাদের একবারে এনরোল হয়ে গেছো তারা অটোমেটিক্যালি আমাদের মিশন কামব্যাকের আন্ডারে। কারণ আমরা বারবার তোমার কাছে কোর্স সেম কোর্সটা সেল করব না, আমরা একাডেমিক কোর্সগুলোকে এক জায়গায় করছি, রিভিশন কোর্সগুলোকে এক জায়গায় করছি, এমসিকিউ ক্লাসগুলোকে এক জায়গায় করছি, সাথে স্পেশাল ফিচার অ্যাড করছি, মেন্টরশিপ এবং গাইডলাইন, এবং সাথে তোমাকে রেগুলার টাস্কের মধ্যে রাখা হবে। সো এইগুলোর মাধ্যমে আমরা মিশন কামব্যাকটা তৈরি করছি। তো যারা জয়েন হইতে চাও মাত্র 3500 টাকা, তোমার একদম 26-এর লাস্ট বোর্ড এক্সাম পর্যন্ত সাপোর্ট ইনশাল্লাহ তুমি আমাদের সাথে পেয়ে যাবা। সো বেলাল ভাইয়া চলে আসছে, ভাইয়া ওয়েলকাম ভাইয়াকে জানাচ্ছি। ভাইয়া হচ্ছে বেশ সুন্দর ম্যাথ ক্লাস নাই, তোমরা ভাইয়াকে সামনে হয়তো অ্যাডমিশনে বা বিভিন্ন জায়গায় দেখে ফেলতে পারবা, ঠিক আছে? ভাইয়া কিন্তু বেশ ভালো ম্যাথ ক্লাস নিচ্ছে। তাহলে আমাদের মোটামুটি তাপ রসায়ন 1 আজকের লাইভ। সো সবাই রেডি কিনা, আমি কি স্টার্ট করবো কিনা সবাই একটু শেয়ার করে ডান লিখে দাও। সবার প্রথম কাজ হচ্ছে ভাইয়া লাইভটা একটু শেয়ার করো, যেহেতু এই লাইভটা ব্যাচের ক্লাস আমি ফ্রিতে প্রোভাইড করতেছি, দ্যাটস মিন তোমাকে সেই গুরুত্বটা দেখাইতে হবে, তোমার ফ্রেন্ডদের মাঝে সেটা ছড়াই দিতে হবে। তুমি তোমার ফ্রেন্ডদের ভালো চাচ্ছ এটা অবশ্যই তোমাকে দেখাইতে হবে। তুমি তোমার ফ্রেন্ডকে ধোকাবাজি করবা এরকম কিছু যাতে না করি। অনেকে শেয়ারই করো না যে আচ্ছা আমি কেমিস্ট্রি অনেক ভালো বুঝছি সিয়াম ভাইয়ের কাছে, আমার ফ্রেন্ডকে জানাইলে হয়তো সেও অনেক ভালো পড়ে ফেলবে, আমি জানাবো না। সো এটা করলে যেটা হয় তোমারই দিন শেষে কোনো না কোনো জায়গায় কিন্তু তুমি ঠকে যাবা, কারণ তুমি যদি মানুষের ভালো চাও সেটা তোমার যে কোনো ভাবে ফিরে আসবে। সো তোমরা লাইভটা শেয়ার করে দাও, ডান লিখো, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ইনশাআল্লাহ আমরা তাপ রসায়নের ক্লাসটা সুন্দর মতো করতে পারবো। সো হ্যাঁ, রোফ চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। সবাই শেয়ার করে একটু ডান লিখো, আর সবকিছু ওকে থাকলে আমি ক্লাসটা শুরু করব। সবাই একটু বলো ওকে কিনা ভাইয়া, সবকিছু কি ওকে আছে কিনা একটু ভাইকে জানাও। 26-এর কারা আছে একটু হাত তুলো, শেয়ার করে ডান লিখে দাও। ওকে, আর যে কোনো প্রকার যদি গাইডলাইন বা প্রবলেমে থাকো কমেন্ট করে রাখো, আমি ক্লাসের ফাঁকে ফাঁকে সেটা রিপ্লাই করার ট্রাই করব। ওকে, ডান কমেন্ট আমার একটু লেটে আসতেছে, ডান কিনা, আমি কি রেডি, শুরু করব, স্টার্ট করে দিই? আচ্ছা মোটামুটি সবাই হ্যাঁ, ওকে, তাহলে আমরা ডান স্টার্ট করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে বিক্রিয়া এনথালপি। বিক্রিয়া এনথালপি জিনিসটা কি? এনথালপি জিনিসটা মানে তোমরা অলরেডি এনথালপি রিলেট করতে পারো না, কিন্তু অনেকে জিনিসটাকে চিনে রাখো ডেল্টা এইচ। ডেল্টা এইচ নামে অনেক কিছু শুনে আসছো। ডেল্টা এইচ সম্পর্কে তোমরা এতদূর কি জানো আমি সেটা বলে দিই। তুমি জানো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর ভ্যালু নেগেটিভ হয়, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর ভ্যালু পজিটিভ হয়। বাট আমি যদি তোমাকে কোশ্চেন করি এনথালপি কাকে বলে, তুমি এই জায়গায় আটকায় যাবে, এবং এই কোশ্চেনটাই তোমার ক নাম্বারে কোশ্চেন করবে যে এনথালপি কি। সো এনথালপি জিনিসটা বোঝার জন্য আমি আগে একটা বিক্রিয়া তোমাকে লিখে দিচ্ছি। ধরো আমাদের এখানে একটা বিক্রিয়া আছে, একটা বিক্রিয়া কি আছে, এ বি বিক্রিয়া করছে কার সাথে ভাইয়া? এ বি বিক্রিয়া করছে হচ্ছে সি এর সাথে। বিক্রিয়া করে মধ্যবর্তী ফেজে যেটা হয়েছে, এ আর বি এর বন্ধনটা ভেঙে গেছে, এরকম ভেঙে যে এই যে দুর্বল হয়েছে, আর এখানে সি আছে, এটা মধ্যবর্তী ফেজ। এবং লাস্ট ফেজে যেটা হয়েছে, এ প্লাস সি একসাথে হয়ে গেছে, বি আলাদা হয়ে গেছে। দেখো ভাইয়া এই পাশে যেটা ছিল এ বি আর সি, এই প্রত্যেকটাকে তুমি বলতে হচ্ছে বিক্রিয়ক, এবং বিক্রিয়ক বিক্রিয়া করে লাস্ট ফেজে যেটা তৈরি করলো এটাকে তুমি বলতেছো উৎপাদ। এবং বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরির একটা মধ্যবর্তী অবস্থা আছে যেখানে বন্ধন এ আর বি এর মাঝে ভেঙে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে মধ্যবর্তী অবস্থা। এটা হচ্ছে কি? মধ্যবর্তী অবস্থা। সো এখন তোমাকে যদি আমি বলি আচ্ছা ধরো কেউ জোড়ায় জোড়ায় আছে, এই যে এ আর বি ফার্স্টে কি ছিল? বিক্রিয়ক, এরা কি বন্ধন গঠন করেছিল না? তাহলে এই এ আর বি এইভাবে জোড়া অবস্থায় ছিল। এবার কি করতেছো? এবার ছেলের বাপ বলল যে আমার এই মেয়ে পছন্দ হয় নাই, এই হচ্ছে এই সম্বন্ধ আমার কিন্তু রাজি না, কিন্তু ছেলে আর মেয়ে তো খুবই মানে বদ্ধপরিকর, তাহলে কি করতে হবে? অবশ্যই তাদেরকে ভাঙতে হবে। ভাঙতে গেলে কি করতে হবে? ছেলের বাপ এবার গুন্ডা বাহিনী পাঠাবে, মানে বাইরে থেকে এনার্জি প্রয়োগ করতে হবে। দ্যাটস মিন এই জায়গায় কি হয়েছে, এ আর বি এর বন্ধন ভাঙার জন্য বিক্রিয়ক, এটা তো বিক্রিয়ক, এই বিক্রিয়ক অণু ভাঙার জন্য তোমাকে
বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে, বাইরে থেকে শক্তি প্রয়োগ করলে সেটাকে কি বলা হয়, সেই শক্তিটা শোষণ করে, তাহলে সেটাকে বলা হয় বিক্রিয়ক ভাঙার জন্য শোষিত শক্তি। তাহলে এখানে আমরা বলবো বিক্রিয়ক অণু ভাঙার জন্য শোষিত শক্তি, বিক্রিয়ক অণুর ভাঙনের জন্য বা বিক্রিয়ক অণু ভাঙার জন্য শোষিত শক্তি। শোষিত কেন? কারণ বাইরে থেকে শক্তি না দিলে এ আর বি ভাঙবে না, তাহলে বিক্রিয়ক অণু ভাঙার জন্য শোষিত শক্তি। তাহলে বিক্রিয়ক অণু ভেঙে গেছে, ভেঙে গেলে কি হয়েছে, বিক্রিয়ক অণু ভাঙার জন্য কি হয়েছে, শোষিত শক্তি। এবার দেখো এই যে এ আর বি দুইজনের মধ্যে দেখো বন্ধনটা দুর্বল হয়ে গেছে, তার মানে এই জায়গায় বাইরে থেকে শক্তি প্রয়োগ করা হয়েছে। এবং পরবর্তীতে কি হয়েছে, এ আর বি এর বন্ধন ভেঙে যে এ আর সি দুইজন জোড়া লাগছে, তার মানে ওই যে ছেলের বাপ বলছিল এই মেয়ে আমার পছন্দ না, তাহলে মেয়েকে সাইড করে আর একজনের সাথে এই যে এ আর সি এর বিবাহ হয়ে গেছে, বি আলাদা করে দিছে। তার মানে এখন কি হয়েছে, তারা আবার জোড়া লেগে গেছে না। যদি কেউ কোনো কিছু জোড়া লেগে যায়, একা থাকা ইজি নাকি হচ্ছে জোড়া লাগাটা, মানে একা থাকলে বেশি শক্তি হয় নাকি জোড়া লাগলে বেশি শক্তি হয়? জোড়া লাগলে বেশি শক্তি হয়। তাহলে উৎপাদ গঠনের ফলে আবার কিছু পরিমাণ শক্তি নির্গত হবে। তাহলে উৎপাদ, তাহলে এটাকে কি বলা যায়, উৎপাদ গঠনের ফলে নির্গত শক্তি, উৎপাদ গঠনের ফলে নির্গত বা উৎপন্ন শক্তি, ঠিক আছে, নির্গত বলতে পারো বা উৎপন্ন শক্তি বলতে পারো। এই যে তার মানে একটা জিনিস বুঝলাম যে বিক্রিয়ক অণু ভাঙার জন্য বাইরে থেকে শক্তি দেওয়া লাগে, তাই এটাকে বলা হয় বিক্রিয়ক অণু ভাঙার জন্য শোষিত শক্তি। আর উৎপাদ গড়ার জন্য, উৎপাদ গঠনের ফলে শক্তি উৎপন্ন হয়, ওই শক্তিটাই বাইরে বের হয়, মানে এক্সট্রা শক্তিটা বাইরে নির্গত হয়। তাহলে উৎপাদ গঠনের ফলে নির্গত শক্তি। তুমি যদি এই দুইটাকে মাইনাস করো তাহলেই তুমি বিক্রিয়া এনথালপি পাবা, যেটাকে বলা হয় ডেল্টা এইচ। তাহলে ডেল্টা এইচ মানে কি, ডেল্টা এইচ মানে হচ্ছে বিক্রিয়ক অণু ভাঙার জন্য শোষিত শক্তি মাইনাস উৎপাদ গঠনের ফলে নির্গত শক্তি। সো আমরা এটাকে বারবার আর লিখবো না, তাহলে আমরা ডেল্টা এইচ এর সূত্র কি পাইলাম, এই যে এইটা হচ্ছে ডেল্টা এইচ এর সূত্র, বিক্রিয়ক অণু ভাঙার জন্য শোষিত শক্তি আর উৎপাদ গঠনের ফলে নির্গত শক্তি। তাহলে বুঝতে পারছো, তাহলে এইভাবে আমরা ডেল্টা এইচ বের করব। সো ডেল্টা এইচ কে সংক্ষেপে প্রকাশ করা যায় এইভাবে, তুমি তো এত বড় সূত্র নাও লিখতে পারো। তাহলে ডেল্টা এইচ সমান হচ্ছে রিঅ্যাক্টেন্ট, মানে বিক্রিয়ক ভাঙার জন্য শোষিত শক্তি ই আর, আর বলতে রিঅ্যাক্টেন্ট বোঝাচ্ছে, মাইনাস উৎপাদ গঠনের ফলে নির্গত শক্তি, যেটাকে বলা হয় ইপি। এখন আমাদের যদি বলে ভাই এনথালপির সংজ্ঞা কি, তাহলে এখন তুমি এনথালপির সংজ্ঞা কি দিবা, এনথালপির সংজ্ঞা দিবা এরকম, এনথালপির সংজ্ঞা দিবা এরকম, বিক্রিয়া তো হচ্ছে, বিক্রিয়ার ফলে তাপ উৎপাদী বিক্রিয়ায় কি হচ্ছে, শক্তিটা শোষণ হয়, তাপ হারি বিক্রিয়ায় শক্তিটা শোষণ হয়, তাপ উৎপাদী বিক্রিয়ায় শক্তিটা উৎপন্ন হয়। তাহলে এখানে তুমি বলবা এনথালপির সংজ্ঞা হচ্ছে বিক্রিয়ার ফলে, এই সংজ্ঞাটা ভালো করে পড়ো, এটা আসে বিক্রিয়ার ফলে উৎপন্ন বা শোষিত, উৎপন্ন বা শোষিত তাপশক্তির পরিমাণ। এনথালপি হচ্ছে বিক্রিয়ার ফলে শোষিত বা উৎপন্ন তাপশক্তির পরিমাণ, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি এই যে শোষিত উৎপন্ন কখন হয়, তাপ উৎপাদী বিক্রিয়ায়, উৎপন্ন হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ায়, শোষিত হয় কখন, তাপহারী বিক্রিয়ায়। সো তাপহারী বিক্রিয়ায় শক্তি শোষণ হয়, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। এই যে যেটা শোষিত হচ্ছে বা যেটা উৎপন্ন হচ্ছে সেটাই তাপশক্তির পরিমাণকে কি বলা হচ্ছে, এনথালপি বা ডেল্টা এইচ। সবাই বুঝতে পেরেছো? আশা করি এতটুকু ডান। তাহলে এই যে সূত্রগুলো আমাদের কিন্তু কাজে লাগবে। এখনই আমরা ম্যাথে চলে যাব, এখনই আমরা ম্যাথ করব। সো এতদূর ক্লিয়ার কিনা সবাই একটু বলো, বিক্রিয়া এনথালপি রিলেটেড কোশ্চেনগুলো সবাই বুঝছো কিনা? তার মানে আমি আবার একটু ক্লিয়ার করি যে বিক্রিয়ক ভাঙতে গেলে, একটা বন্ধন ভাঙতে গেলে বাইরে থেকে শক্তি দেওয়া লাগে, শক্তি বাইরে থেকে দিলে সেই শক্তি সে শোষণ করবে, তাহলে বিক্রিয়ক অণু ভাঙার জন্য শোষিত শক্তি। আর উৎপাদ যখন গড়ে যাবে তখন সেখানে কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হবে, যেই শক্তিটা উৎপন্ন হয় সেটাই সে নির্গত করে। তার মানে উৎপাদ গঠনের ফলে নির্গত শক্তি বা উৎপন্ন শক্তি, এই দুটার বিয়োগফল নিলে সেটাকেই বলা হবে বিক্রিয়া এনথালপি। ক্লিয়ার? ওকে, সবাই একটু জানাও ক্লিয়ার কিনা।
ক্লিয়ার, ওকে। তো আমরা যদি এতটুকু ক্লিয়ার হই তখন আমরা কিছু দেখি এনথালপি রিলেটেড ম্যাথ করার জন্য আমাদের কিছু মান এখানে মুখস্থ করা লাগে মাঝে মাঝে, বা আমরা এখন যেহেতু বড় হয়ে গেছি এসএসসিতে মুখস্থ ডিরেক্ট এমসিকিউ আসতো, এটা দেওয়া থাকবে, ঠিক আছে, এটা কোশ্চিনে দেওয়া থাকবে। তো তোমরা একটু দেখে নাও যে কোন কোন বন্ধন ভাঙার জন্য কত শক্তি সেখানে দেওয়া লাগে। দেখো হাইড্রোজেন বন্ধন ভাঙতে 436 কিলোজুল পার মোল এখানে শক্তি কিন্তু দেওয়া লাগে। অক্সিজেন 498, অক্সিজেন হাইড্রোজেন 463। সো এই যে বন্ধনের মানগুলা এগুলো তোমার বিভিন্ন ম্যাথে কাজে লাগবে। সো আমি এই জন্য এখানে তোমাকে লিখে দিছি। তো সামনেই দেখবে এখানে ম্যাথ আছে বিভিন্ন। দেখো বিক্রিয়া এনথালপি থেকে এখানে কিছু ম্যাথ দেওয়া আছে, 1, 2, 3টা ম্যাথ দেওয়া আছে। আমরা এই 3টা ম্যাথ করার ট্রাই করব, কিভাবে করব, কেমনে করব, অ্যাপ্রোচটা কিরকম হবে সেটাই চলো আমরা এখন দেখি। সো আমাদের একটা কোশ্চিন বলছে, দেখো মিথেন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করছে, এই বিক্রিয়ার এনথালপি কত, যেখানে তোমার এই ভ্যালুগুলো সব দেওয়া আছে, তোমার যেটা যেটা লাগবে তুমি ইউজ করবা। সো দেখো এখানে কি বলছে, বিক্রিয়ক আছে কি মিথেন আর অক্সিজেন, আর উৎপাদ আছে কি কার্বন ডাই অক্সাইড আর পানি। সো আমাকে দেখতে হবে বিক্রিয়ক থেকে উৎপাদে কি চেঞ্জ আসছে, কারণ বিক্রিয়কগুলো ভেঙে উৎপাদে পরিণত হয়েছে, এবং এনথালপি সূত্রই তুমি জানো, ডেল্টা ইআর মাইনাস ইপি। তাহলে বিক্রিয়কের বন্ধন শক্তি ভাঙার জন্য শোষিত শক্তি মাইনাস উৎপাদ গড়ার ফলে নির্গত শক্তি। সো তাহলে এখন আমরা একটা কাজ করি, এই জিনিসটাকে একটু ভেঙে লিখি। দেখো এই ধরনের ম্যাথগুলোকে তুমি একটু যদি ভেঙে এভাবে রিপ্রেজেন্ট করো ইজি হয়। মিথেন কেমনে লেখা যায়, কার্বনের হাত 4টা। সো এই যে এইভাবে তুমি লিখলা। অক্সিজেন কেমনে লিখে জানো, অক্সিজেন, এখানে অক্সিজেন এভাবে ডাবল বন্ড দিয়ে অক্সিজেন লিখে। আচ্ছা এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, তাই না? কার্বন ডাই অক্সাইড যে তৈরি করছে, মেইন ফ্যাক্টর কি, মিডিল কার্বন, সেন্ট্রাল অ্যাটম এইভাবে অক্সিজেনের সাথে থাকে। আর এখানে কি আছে, পানি হচ্ছে, দেখো পানি এভাবে থাকে যে ও এই পাশে এইচ, এই পাশে এইচ, এটা আছে 2 অণু। তাহলে তুমি একটু খেয়াল করো যে ভাইয়া এখানে বিক্রিয়কে আছে মিথেন, এই মিথেন থেকে এই জায়গায় হয়ে গেছে কার্বন ডাই অক্সাইড। সো এই জায়গায় বিক্রিয়কের তাহলে মিথেন আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে কোনো মিলই তুমি পাচ্ছ না, তাহলে এই পুরো মিথেনটাই ভেঙে গেছে। সো মিথেনের মধ্যে যে বন্ধনটা তুমি একটু খেয়াল করতেছো সেটা হচ্ছে, দেখো তো মিথেনের মধ্যে যে বন্ধন সেটা হচ্ছে CH, এই পাশেও কি CH, এই পাশেও কি ভাইয়া CH, এই পাশেও কি ভাইয়া CH, খেয়াল করো। তাহলে এরকম CH বন্ধন কয়টা আছে ভাইয়া, CH বন্ধন হচ্ছে 4টা আছে। তাহলে তুমি এখানে লিখতে পারো 4CH প্লাস এখানে কার্বন আর অক্সিজেন তো অক্সিজেন আর অক্সিজেন তো একটাই আছে। তাহলে এখানে অক্সিজেন বন্ধন কয়টা ভাঙছে ভাইয়া, একটা। বিক্রিয়া করে কি করছে, কার্বন ডাই অক্সাইড করছে। এই কার্বন ডাই অক্সাইড এখান থেকে পুরোটাই চেঞ্জ আসছে। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড, দেখো তো কার্বন অক্সিজেন বন্ধন আছে এরকম একটা, আর এই পাশে আবার কার্বন অক্সিজেন একটা, মানে 2টা বন্ধন। তাহলে এখানে কার্বন আর অক্সিজেন কয়টা ভাইয়া, 2টা। আর এইখানে তুমি যদি খেয়াল করো, এইখানে কি হয়েছে, এইখানে হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন একটা, এই পাশে অক্সিজেন হাইড্রোজেন 2টা, আবার সামনে একটা 2 দিয়ে গুণ, তার মানে টোটালি এরকম হচ্ছে 4 অক্সিজেন হাইড্রোজেন কিন্তু ফর্ম করছে। তাহলে তুমি জিনিসগুলো সবই বুঝছো, এখন তুমি কি লিখবা? আচ্ছা ডেল্টা এস সমান কি জানো, ডেল্টা এস জানো হচ্ছে রিঅ্যাক্টেন্ট মানে উৎপাদের বিক্রিয়কের ভাঙার জন্য শোষিত শক্তি, মানে ER মাইনাস EP, উৎপাদ গঠনের ফলে নির্গত শক্তি। তাহলে ER কি কি আছে ভাইয়া, 4CH প্লাস অক্সিজেন ডাবল বন্ড, এই 2টাই আছে হচ্ছে বিক্রিয়কের জন্য। আর উৎপাদে কি আছে, উৎপাদে আছে C ডাবল বন্ড, এটা কত, 2টা। আর OH কয়টা আছে, 4টা। তাহলে এই ভ্যালুগুলো এখন জাস্ট তুমি দেখে দেখে বসাও। সো আমার CH এর ভ্যালু আর অক্সিজেনের ভ্যালুটা বের করে দেখে আসি। সো এই যে CH এর ভ্যালু হচ্ছে কত, 413, আর অক্সিজেন ডাবল বন্ডের ভ্যালু হচ্ছে 498। সো এই ভ্যালুগুলো এখন আমরা জাস্ট ইনপুট দিয়ে দিব। সো এখানে কি আছে, 413 আর 498। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 × 413 প্লাস 498, এইটা একটা, মাইনাস কার্বন অক্সিজেন 2টা, কার্বন অক্সিজেনের ভ্যালু আর হচ্ছে ওখানে অক্সিজেন হাইড্রোজেনের ভ্যালু। সো কার্বন অক্সিজেনের ভ্যালু হচ্ছে 743
আর অক্সিজেন হাইড্রোজেনের ভ্যালু হচ্ছে 463। তাহলে এখান থেকে আমরা দিতে পারি 2 × 443, 2 × 400 সরি কার্বন অক্সিজেন হচ্ছে 743 আর এটা 463, সো 743 প্লাস 4 × 463। সো এখান থেকে তোমার যে ভ্যালু আসবে ভাই সেটাই হচ্ছে অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? সবাই যদি বুঝো তাহলে একটু জানাও, আমি তোমাকে ভ্যালুটা জানাই দিচ্ছি। আমার কাছে ভ্যালুটা লেখা আছে, আমি ভ্যালুটা দাঁড়াও, তোমরা একটু ক্যালকুলেটর প্রেস করে বের করো এটা। সো এখানে আসতেছে হচ্ছে ভাইয়া -694 কিলোজুল পার মোল। এখন মাইনাস দ্বারা কি বুঝলা যে নিট ডেল্টা এইচ এর ভ্যালু মাইনাস দ্বারা বুঝাচ্ছে, ডেল্টা এইচ এর ভ্যালু মাইনাস হলে বিক্রিয়াটাকে বলা হবে তাপ উৎপাদী। তাহলে এই বিক্রিয়ার নিট ডেল্টা এইচ হচ্ছে নেগেটিভ, তাহলে এই বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হবে বা তাপ নির্গত হবে। সবাই ক্লিয়ার এতটুকু? তাহলে এই ম্যাথটা যদি বুঝো তাহলে সামনের ম্যাথগুলো ইনশাআল্লাহ তোমরা হচ্ছে বুঝতে পারবে। আগে ভাইয়াকে বলো এই ম্যাথটা বুঝছো কিনা, যদি বুঝো তাহলে আমি সামনেরটায় আগাবো। কারা আসো একটু ভাইয়াকে জানাও বুঝছো কিনা, ভাইয়াকে জানাও বুঝতে পারছো কিনা এই ম্যাথটা, একটু কষ্ট করে জানাও বুঝছো কিনা। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। কই পোলাপান? ওকে, নেক্সটে আমরা যাচ্ছি। নেক্সট আমাদের এরকম একটা ম্যাথ দেওয়া আছে, এটাও সেম ভাবে আমরা যদি ভেঙে ফেলি, দেখো মিথেন আর ক্লোরিন বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড CH3Cl আর HCl তৈরি করছে। এই বিক্রিয়ার এনথালপি কত? এই বিক্রিয়ার এনথালপি কত বুঝছো? ওকে, সো মিথেনকেও সেম ভাবে আমাদের হচ্ছে যে চারটা হাত, সো এখানে CH এভাবে ভাঙা যায়। আর ক্লোরিন যেটা আছে এটাকে Cl করে ভাঙা যায়। আর CH3Cl এটাকেও যদি কার্বনের হাত চারটা, এখানে H, এই এইচটা চেঞ্জ হয়ে এখানে ক্লোরিন ঢুকছে। আর HCl কে যদি লিখো তাহলে H আর Cl। এখন তোমাকে আবার দেখতে হবে তোমার কোন কোন জায়গাগুলোতে চেঞ্জ আসছে। দেখো এখানে সে মিথেন থেকে CH3Cl এ গেছে, তাহলে এই যে মিথেন, এই মিথেন থেকে CH3Cl এ যদি যেতে হয় তাহলে স্যার কি চেঞ্জ আসছে? দেখো এই পাশের CH3 অর্থাৎ CH4 এর এই পোরশনটা কোনো চেঞ্জ আসে নাই। দেখো এই যে এই পোরশনটা আমি যদি একটু খেয়াল করি, CH3 আর এই পাশে CH3 এটা কিন্তু সেমই আছে, এটা সেম অ্যাজ লাইক দ্যাট, বিক্রিয়কেও যেমন ছিল উৎপাদেও তেমনই আছে। চেঞ্জটা কোথায় আসছে আমি যদি তোমাকে একটু দেখাই, চেঞ্জটা আসছে এই যে এই C আর H বন্ধনে, এই C আর H বন্ধনে, আর এই জায়গায় আসছে কি C আর Cl বন্ধনে। আর এখানে ছিল ক্লোরিন, এখানে আছে HCl, সো ক্লোরিন আর এখানে HCl এর কোনো মিল নাই, সো এই পুরো জিনিসটাই কিন্তু চেঞ্জ হয়েছে। সবাইকে এতটুকু বুঝছো কিনা ভাইকে একটু জানাও। এইটুক বুঝতে পারলেই তোমরা এই ম্যাথটা করতে পারবা। এটুক বুঝছো কিনা ভাইকে একটু কষ্ট করে জানাও। সো এটুক যদি বুঝো তাহলে এই ম্যাথটা নিজেরা করতে পারবো না। দেখো তো ডেটা দেওয়া আছে সবকিছু। সো এখানে দেখো CH এর যে বন্ধন মানটা, CH এর যে মানটা এটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, এই যে CH এর বন্ধন মানটা যেখান থেকে তুমি দেখে নিবা। এটা আমি দরকার হয় এইটা আবার কপি করে এটা আগে দিয়ে দিচ্ছি, এই যে। সো এখানে দেখো CH এর ভ্যালুটা তুমি জানো, CH এর ভ্যালু কোনটা? 413 জানো। তারপরে CCl এর ভ্যালুটা জানো, এই যে CCl এর ভ্যালুটা কোথায়? CCl দেওয়া হয় নাই, ক্লোরিন। আচ্ছা CCl এর ভ্যালুটা আমি দিয়ে দিচ্ছি, CCl এর ভ্যালুটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। CCl এর ভ্যালুটা হচ্ছে CCl তো না, হ্যাঁ CCl এর একটা ভ্যালু আছে, ওয়েট, CCl টা এখানে দেওয়া হয় নাই। ডিরেক্ট বলতেছে না, 338 থেকে 440। ওকে, CCl না 328, CCl এর ভ্যালু হচ্ছে 328, ঠিক আছে? CCl এর ভ্যালু হচ্ছে 328 কিলোজুল পার মোল। সো এই ভ্যালুটাও তুমি জানো, এই যে এই ভ্যালুটাও তুমি জানো এখান থেকে। HCl এর ভ্যালুটাও জানো, ক্লোরিনের ভ্যালুটাও জানো। জাস্ট এখন তুমি আগের নিয়মে, সেম আগের নিয়মে এটা বসাই দিবা। তোমাকে বুঝতে হবে কোনটা ভাঙছে কোনটা গড়ছে। এটা যদি বুঝতে পারো তাহলে তুমি ম্যাথ করে ফেলতে পারবা। বুঝতে পারছো?
পারবো না? ওকে জি ভাইয়া, ওকে জি ভাইয়া, ওকে ঠিক আছে। সো এইগুলো যদি বুঝো তাইলেই হচ্ছে আরেকটা ম্যাথ দেওয়া আছে, তাহলে এইটুকু আমি তোমাদের জন্য HW দিয়ে দিচ্ছি, ভ্যালুটা বের করে আমাকে তুমি জানাবা, ঠিক আছে? এটা অবশ্যই কেমিস্ট্রিওয়ালা গ্রুপে জানাইতে পারো, বা তুমি যে কোনো ওয়েতে ভাইয়াকে রিস্ক করে জানাই দিও ভাইয়া ম্যাথটা ঠিক আছে কিনা। ওকে, নেক্সট বিক্রিয়া এনথালপির নেক্সট আর একটা ম্যাথ আছে। দেখো H2 আর O2 বিক্রিয়া করে H2O তৈরি করছে, এখানে বিক্রিয়া এনথালপি কত? সো ভাঙাটা গুরুত্বপূর্ণ। H2 কিভাবে আছে? এখানে H এভাবে আছে, এটা 2 অণু আছে। অক্সিজেন কিভাবে থাকে? O ডাবল বন্ড O এভাবে থাকে। বিক্রিয়া করছে H2O। H2O কি জানো? অক্সিজেন, দুই পাশে হাইড্রোজেন নিয়ে H2O, এটা 2 অণু আছে। সো এখান থেকে তুমি যদি একটু খেয়াল করো কি কি ভাঙতেছে, H এখানে পুরোটা চেঞ্জ, ও এখানে পুরোটা চেঞ্জ, মানে পুরোটাই ভাঙছে, এখানেও পুরোটাই ভাঙছে, এখানেও পুরোটা গড়ছে, মানে পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো জিনিসটাই। তাহলে এখানে কি হয়েছে? এখানে হয়েছে এরকম যে আমাদের হাইড্রোজেন হাইড্রোজেন 2 অণু, অক্সিজেন এভাবে। তাহলে এখানে ডেল্টা এইচটা কিভাবে বের করবা? ডেল্টা এইচ হচ্ছে আর রিঅ্যাক্ট্যান্ট বিক্রিয়ক ভাঙার জন্য শোষিত শক্তি মাইনাস উৎপাদ গঠনের ফলে নির্গত শক্তি। তাহলে আর এর ভ্যালু তুমি দুইটা এইচ, তাই তো? তাহলে এখানে 2H প্লাস অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড কয়টা আছে ভাইয়া? একটা আছে, মাইনাস অক্সিজেন হাইড্রোজেন, এই বন্ড কয়টা আছে? আমি এবার যদি তোমাকে কোশ্চেন করি, বলো তো তোমরা অক্সিজেন হাইড্রোজেন বন্ড এখানে কয়টা আছে? অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ড এখানে কয়টা আছে? কত দিয়ে গুণ করব আমি এর সামনে? তোমরা আমাকে এইটা জাস্ট বলো, অক্সিজেন হাইড্রোজেন আমি কত দিয়ে গুণ করব? এখানে OH যে বন্ডটা আছে সেটা কয়টা আছে? 2টা, 4টা, 8টা, নাকি 16টা, নাকি একটা? সবাই একটু কমেন্ট করো তো দেখি, কয়টা আছে এখানে? কয়টা আছে সবাই একটু কমেন্ট করো, দ্রুত দ্রুত সবাই একটু জানাও এখানে কয়টা আছে। এখানে তুমি যদি খেয়াল করো, হ্যাঁ তোমরা বুঝতে পারছো অলরেডি যে এখানে হচ্ছে এখানে OH, এখানে OH একটা, এখানে OH একটা, 2টা, 2 দুগুণ 4টা, তার মানে 4 OH বন্ড এখানে আছে, তার মানে এখানে একটা 4 দিয়ে গুণ করবে। এবার জাস্ট ভ্যালুগুলো এখানে ইনপুট দিবা, ভ্যালুগুলো এখানে ইনপুট দিলেই ম্যাথ হয়ে যাবে। সো ভ্যালুগুলো ইনপুট দিলে আমাদের কত আসে, আমরা যদি দেখি আমাদের ভ্যালুগুলো ইনপুট দিয়ে তোমরা মিলাই নিবা, ভ্যালুগুলো ইনপুট দিলে আমাদের আসবে হচ্ছে এটা মাইনাস 484 কিলোজুল পার মোল। আমি যে ভ্যালুগুলো তোমাদের দিছি আর কি, মাইনাস 484 কিলোজুল পার মোল, ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিলে এই ভ্যালুটা চলে আসবে। সো এই মাইনাস দ্বারা বুঝাচ্ছে যে এখানে পানির যে উৎপন্ন হচ্ছে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। হ্যাঁ 4, ভেরি গুড, ওকে 4। সো তাহলে আমাদের বিক্রিয়া এনথালপির রিলেটেড ম্যাথগুলো আমরা সবাই বুঝে গেছি। এইবার আমরা বিভিন্ন প্রকার বিক্রিয়া এনথালপি গুলো জানবো। দেখো আমরা একটা সামগ্রিকভাবে বিক্রিয়া এনথালপি করছি, যেটা তাপ উৎপাদী হইতে পারে, তাপহারী হতে পারে। এখন আমাদের বইয়ে বিভিন্ন প্রকার বিক্রিয়া এনথালপির সংজ্ঞা আছে। তো বিভিন্ন প্রকার বিক্রিয়া এনথালপির মধ্যে দেখো আমাদের বেশ কয়েকটা বিক্রিয়া এনথালপি এখানে পড়া লাগবে, সেগুলো একটু নামগুলো আগে তোমরা জেনে নাও। নামগুলো হচ্ছে, ফার্স্ট বিক্রিয়া এনথালপি যেটা, সেটা হচ্ছে সংগঠন এনথালপি, তারপরে দহন এনথালপি, গলন এনথালপি, বাষ্পীকরণ এনথালপি, ঊর্ধ্বপাতন এনথালপি, পরমাণুকরণ এনথালপি, প্রশমন এনথালপি। দ্যাটস মিন আমাদের এখানে 6-7 ধরনের বিক্রিয়া এনথালপির সংজ্ঞা, সেটার মানে কিভাবে প্রকাশ করে এবং সেই রিলেটেড ম্যাথগুলো আমাদেরকে সুন্দর মতো কভার আপ করতে হবে। সো এখন এইগুলোর ইংলিশ নামগুলো তোমাদেরকে আস্তে আস্তে ধাতস্থ হইতে হবে, কারণ সামনে অ্যাডমিশনে যখন যাবা তখন এগুলো কাজে লাগবে, বা একাডেমিকেও বোর্ডের এমসিকিউতে কখনো বলে দিতে পারে যে কম্বাসন এনথালপি ভ্যালুটা কত। সো কম্বাসনের ইংলিশ যদি না জানো, বাংলা যদি না জানো, তাহলে কম্বাসন বললে তো প্যারা খেয়ে যাবা। সো সংগঠন এনথালপি যেটা, এটার ইংলিশ হচ্ছে ফরমেশন এনথালপি। ঠিক আছে, আমি এনথালপি কথাটা লিখতেছি না, ফরমেশন এনথালপি। দহনের ইংলিশ হচ্ছে কম্বাসন। ঠিক আছে, কম্বাসন এনথালপি। গলনের এনথালপি কি ভাইয়া? মেল্টিং এনথালপি। ঠিক আছে, গলনের ইংলিশ কি? মেল্টিং এনথালপি। সো হ্যাঁ, কালকে ক্লাস নিব কিনা, আজকের ক্লাসটা যদি কভার আপ করতে পারো সুন্দর মতো, তাহলে কালকে ক্লাস নিব। সো গলনের এনথালপি, গলন মানে তো মেল্টিং, এটাকে আবার আরেকটা নামেও ডাকা যায় ফিউশন। ঠিক আছে, ফিউশন এনথালপি। বাষ্পীকরণ এনথালপি, বাষ্প, কোনো কিছু বাষ্পকে কি বলা হয়? ভ্যাপার। সো বাষ্পীকরণ মানে কি? ভ্যাপারাইজেশন এনথালপি। ঠিক আছে, ভ্যাপারাইজেশন এনথালপি।
ঊর্ধ্বপাতন এনথালপি, এটা নিয়ে ডিউতে কোশ্চিনও আসছে যে নিচের কোনটি সাবলিমেশন প্রকাশ করে, সাবলিমেশন বা এরকম সামথিং। সো এইটা তাহলে ঊর্ধ্বপাতনের ইংলিশ কি ভাই? সাবলিমিশন, ঠিক আছে, এরকম আর কি, সাবলিমিশন এনথালপি, সাবলিমেশন। আর পরমাণুকরণ এনথালপি হচ্ছে পরমাণুর ইংলিশ কি? অ্যাটম। সো এটার এনথালপি, এটাকে বলা হয় হিট অফ অ্যাটোমাইজেশন, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে পরমাণুকরণ এনথালপি বা এটাকে অ্যাটোমাইজেশন এনথালপি, এটাকেও বা এটাকে সুন্দর করে বইয়ে দেখবা এরকম লেখা আছে হিট অফ অ্যাটোমাইজেশন। ওকে, আর আরেকটা কি আছে? প্রশমন এনথালপি। প্রশমন এনথালপি ইংলিশটা তোমরা একটু আমাকে কষ্ট করে বলো তো দেখি, প্রশমন এনথালপির ইংলিশটা তোমাদের জানা উচিত। প্রশমন এনথালপির ইংলিশটা তোমরা আমাকে বলো। প্রশমন মানে দুইটা জিনিস মিলে কি হয়ে যাচ্ছে? প্রশমন হয়ে যাচ্ছে। আমরা পড়াইছি যে পিএইচ যদি 7-এর চেয়ে বেশি থাকে সেটাকে বলা হয় হচ্ছে বেসিক, যদি 7-এর চেয়ে কম থাকে সেটাকে বলা হয় অ্যাসিডিক, আর 7 হইলে সেটাকে নিউট্রাল বলা হয়। তাহলে এটাকে হিট অফ নিউট্রালাইজেশন বা নিউট্রালাইজেশন এনথালপি, প্রশমন এনথালপি তুমি এটাকে বলে ফেলতে পারো। সো এই হচ্ছে নিউট্রালাইজেশন, নিউট্রালাইজেশন এনথালপি। এই হচ্ছে তোমার মোটামুটি আমাদের এনথালপিগুলো নিয়ে পড়ালেখা। আশা করি আমরা বুঝতে পারছি। এইবার তোমার প্রতিটা এনথালপি নিয়ে সেগুলোর সংজ্ঞা পড়া লাগবে, সেগুলোর প্রয়োগ পড়া লাগবে, সেগুলো কেমনে প্রকাশ করে সেটা তোমাকে জানা লাগবে। তো প্রথমে আমাদের যেটা আসতেছে ভাইয়া, হ্যাঁ এখন জানাচ্ছ 4, তার মানে হয়তো তোমার কাছে লেটে যাচ্ছে জিনিসটা, সমস্যা নাই। সংগঠন এনথালপি যেটা, সেটা নিয়ে আমরা একটু কথা বলি। চলো সংগঠন এনথালপি নিয়ে যদি আমরা একটু কথা বলি, সংগঠন এনথালপি জিনিসটা কি? দেখো সংগঠন এনথালপি জিনিসটা ডেল্টা এইচ এর মধ্যে পার্থক্য যদি আমরা একটু দেখি, তো সংগঠন এনথালপি 1 নাম্বার, তোমাকে জিনিসগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বুঝবা, এগুলো খুবই বুঝার জিনিস, খুব একটা মাথা নষ্ট করার দরকার নাই, আমি বুঝাই দিচ্ছি। সংগঠন এনথালপি, সো সংগঠন এনথালপি জিনিসটা হচ্ছে এরকম যে ভাইয়া দেখো খেয়াল করো, সংগঠন এনথালপি মানে আমি একটা রিঅ্যাকশন দিই তাহলে তুমি বুঝতে পারবা। ধরো আমাকে PCl5 বানাইতে হবে, আমি এইভাবে বানাইতে পারি, PCl3 প্লাস ক্লোরিন বিক্রিয়া করে PCl5 বানাইছে, এইভাবে বানাইতে পারো। দেখো এখানে ফসফরাস আর ক্লোরিন দুইটা ভিন্ন মৌল একত্রে যুক্ত হয়েছে, এইভাবে ফসফরাস আর ক্লোরিন নিয়ে তুমি হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড আর হচ্ছে ক্লোরিন বিক্রিয়া করে PCl5 বানাইছো। কিন্তু সংগঠন এনথালপি যদি অনুযায়ী তোমাকে বানাইতে হয় তখন তোমাকে যেটা করতে হবে, ফসফরাস একটা ভিন্ন মৌল, একে আলাদা নিতে হবে, ক্লোরিন একটা ভিন্ন মৌল, একে তোমাকে আলাদা নিতে হবে, এবং এই দুইজনের ইন্ডিভিজুয়াল বিক্রিয়ার মাধ্যমে PCl5 বানাইতে হবে। তুমি PCl3 এটা দেখো একটা ভিন্ন টাইপের দুইটা মৌল যুক্ত অবস্থায় নিয়ে তুমি বিক্রিয়াটা করে PCl5 বানাইতে পারো, অথবা তুমি ভিন্ন ভিন্ন মৌল মানে এক টাইপের মৌল নিলা আর এক টাইপের মৌল নিলা মিশায় PCl5 বানাইলা, দুইভাবে বানাইতে পারো। সো সংগঠন এনথালপি কোনটা হবে? সংগঠন এনথালপি হবে নিচেরটা। সো এখানে PCl5 বানাইতে কি করা লাগছে? ফসফরাস একটা আছে, একটাই আছে, ক্লোরিন আছে 5টা, তাহলে এখানে একটা 5 আমি দিলাম, তাহলে ক্লোরিন আবার হয়ে গেছে 10টা, তাহলে আমাকে কি করা লাগবে? এখানে একটা 5/2 দিতে হবে, 2 কাটাকাটি, ক্লোরিনও 5টা, ফসফরাস। সো এই হচ্ছে তোমার সংগঠন এনথালপি। তাহলে সংগঠন এনথালপি দেখো উপরেরটার বিক্রিয়ারও একটা এনথালপি আছে, সেই এনথালপিকে আমরা ডেল্টা এইচ বলি, আর নিচেরটারও একটা এনথালপি আছে যেটাকে আমরা ডেল্টা এইচ বলতেছি। এখানে ডেল্টা এইচ ইকুয়াল টু তুমি ডেল্টা এইচ এফ বলে ফেলতে পারবা, এফ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সংগঠন এনথালপির ইংলিশ ফরমেশন এনথালপি। কিন্তু উপরেরটাই তুমি এইখানে ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা এইচ এফ এটা বলতে পারবা না, কারণ উপরেরটা ডেল্টা এইচ ঠিক আছে বাট এটা ফরমেশন এনথালপি না। তাহলে ফরমেশন এনথালপির সংজ্ঞা কি? দেখো এখানে উপাদান মৌল যেটা আছে, যে PCl5 বানাইতে ফসফরাস লাগতেছে, ক্লোরিন লাগতেছে, উপাদান মৌলগুলোর প্রত্যক্ষ সংযোগে তুমি যদি 1 মোল উৎপাদ তৈরি করো, সেই উৎপাদ তৈরির ফলে যে পরিমাণ তাপশক্তির পরিবর্তন হচ্ছে সেটাকেই বলবো সংগঠন এনথালপি। তাহলে সংজ্ঞাটা ভালো করে দেখে নাও, যে উপাদান মৌলের সংজ্ঞাটা লিখে নাও, উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে, উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে 1 মোল উৎপাদ তৈরিতে তাপশক্তির যে পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা সংগঠন এনথালপি বলতেছি।
এটাই হচ্ছে সংগঠন এনথালপি। ঠিক আছে, তাহলে উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে 1 মোল আমি যদি উৎপাদ তৈরি করতে যে তাপশক্তির পরিবর্তন, সেটাকে সংগঠন এনথালপি বলতেছি। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে সংগঠন এনথালপি বানানোর জন্য তোমাকে অবশ্যই এই নিচেরটা ফলো করতে হবে, উপাদান মৌলগুলোর প্রত্যক্ষ সংযোগ হইতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা যদি বুঝি তাহলে সংগঠন এনথালপির একটা সূত্রটা আমরা দেখে নিই। সংগঠন এনথালপির সূত্র হচ্ছে, মনে রাখবা ডেল্টা এইচ এর সূত্র কি ছিল? ডেল্টা এইচ এর সূত্র ছিল, মানে এনথালপির সূত্র ছিল বিক্রিয়ক অণু ভাঙার জন্য শোষিত শক্তি মাইনাস উৎপাদ গড়ার জন্য নির্গত শক্তি। আর সংগঠন এনথালপির ক্ষেত্রে কি হবে? সূত্রটা উল্টায় যাবে, উৎপাদ গঠনের ফলে নির্গত শক্তি মাইনাস বিক্রিয়ক ভাঙার জন্য শোষিত শক্তি, মানে জিনিসটা কিন্তু পুরোপুরি উল্টায় যাবে। এটুক জাস্ট মনে রাখবা। তাহলে বিক্রিয়া এনথালপির সূত্র ইআর মাইনাস ইপি, ফরমেশন এনথালপি সংগঠন এনথালপি বের করার সূত্র হচ্ছে ইপি মাইনাস ইআর। ঠিক আছে, এবং তোমার এই যে এই জিনিসগুলা দেখো, যদি কেউ পরমাণু আকারে থাকে বা অণু আকারে থাকে, ধরো এই যে অক্সিজেন এরকম O2 আকারে থাকে, তারপরে আমাদের অক্সিজেন এভাবে থাকে, নাইট্রোজেন এভাবে থাকে, হ্যালোজেন গুলা এভাবে থাকে, যেমন এখানে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরকম। অথবা যদি কেউ পরমাণু আকারে থাকে, কার্বন, সালফার এরকম ভাবে, হাইড্রোজেন গ্যাস আকারেও থাকতে পারে। এইগুলোর ক্ষেত্রে তোমার ফরমেশন এনথালপি বা ডেল্টা এইচ এফ এর ভ্যালু তুমি 0 বসাবা। কত বসাবা ভাইয়া? 0 বসাবা। এইগুলোর ক্ষেত্রে তুমি ডেল্টা এইচ এফ এর ভ্যালু 0 বসাবা। সংগঠন এনথালপি নিয়ে যা যা তথ্য লাগতো সবগুলো আমি তোমাকে দিয়ে দিছি। আবার বলতেছি যে উপাদান মৌলগুলোর প্রত্যক্ষ সংযোগে PCl5 বানাবো, লাগবে কি? ফসফরাস আর ক্লোরিন। ফসফরাস আর ক্লোরিন আমি ডিরেক্টলি নিব, কোনো যৌগ থেকে নিব না। উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে 1 মোল উৎপাদ তৈরি করতে যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হয় সেটাকে আমি বলবো সংগঠন এনথালপি। আই হোপ তোমার এইটার পরীক্ষার আগে মুখস্থ করার কিছু নাই, যদি তুমি জিনিসটা রিয়েলাইজ করতে পারো, সংজ্ঞাও পারবা, এটা লিখতেও পারবা, কোনো প্রবলেম হবে না। সো এগুলোর ক্ষেত্রে কিছু ভুল আছে, এগুলো গ্যাস দিয়ে দাও, PCl3 গ্যাস, এগুলো গ্যাস, এগুলো আমরা বুঝি, অসুবিধা নাই। তাহলে সংগঠন এনথালপির পরেরটা কি ছিল ভাইয়া? দহন এনথালপিতে আমরা এবার চলে যেতে পারি। সবাই কি সংগঠন এনথালপি ক্লিয়ার হয়েছে? সামনে কিন্তু ম্যাথ আছে, সংগঠন এনথালপি, দহন এনথালপির এগুলোর ম্যাথ আসবে। আচ্ছা, সো দহন এনথালপি নিয়ে যদি আমরা এখন কথাবার্তা বলি, 2 নাম্বার দহন এনথালপি। সো দহন এনথালপিরও সেম, আমি কোনো সংজ্ঞা আগে ইউজ করব না, আমি আগে তোমাকে একটা বিক্রিয়া দেখাই। হাইড্রোকার্বন চিনো না? মিথেন। ধরো মিথেন, এখানে হাইড্রোকার্বন আছে, মিথেনকে তুমি অক্সিজেনের উপস্থিতিতে পুড়াইছো, পুড়াইলে কি পাচ্ছ? আমরা জানি কার্বন ডাইঅক্সাইড পাই আর পানি পাই। হাইড্রোকার্বনকে দহন করলে কার্বন ডাইঅক্সাইড পাই আর পানি পাই। সো এই যে হাইড্রোকার্বনকে তুমি পুড়াচ্ছ, কিসের উপস্থিতিতে পুড়াচ্ছ? অক্সিজেন। এই অক্সিজেন দিয়ে কোনো কিছু যদি তুমি পুড়াও, সেটাকে আমরা মোটামুটি বলি দহন বিক্রিয়া। সো দহন হতে গেলে কিছু জিনিস তোমাকে সংজ্ঞার মধ্যে বলা লাগবে। দেখো, তুমি 1 মোল বিক্রিয়ককে পর্যাপ্ত অক্সিজেন দিয়ে পুড়াচ্ছ, এখানে পর্যাপ্ত অক্সিজেন তোমাকে ইউজ করতে হবে। অপর্যাপ্ত যদি দাও তাহলে তোমার এখানে কার্বন মনোক্সাইড তৈরি হয়ে যায়। তোমরা জানো যে তুমি সম্পূর্ণ দহন করলে, মানে পর্যাপ্ত অক্সিজেন দিলে কার্বন ডাইঅক্সাইড পাবা, আর যদি অসম্পূর্ণ দহন করো, মানে অপর্যাপ্ত অক্সিজেন দাও, অপর্যাপ্ত অক্সিজেন, বা এটাকে বলা হয় অসম্পূর্ণ দহন। অসম্পূর্ণ যদি দহন করো তখন এখানে কার্বন ডাইঅক্সাইড না হয়ে কার্বন মনোক্সাইড তৈরি হয়ে যায়। এইগুলোর ক্ষেত্রে কি হয়ে যায়? এগুলোর ক্ষেত্রে হচ্ছে কার্বন মনোক্সাইড তৈরি হয়ে যায় আর কি। সো এটা আলাদা করে আমি একটু লিখে দিলাম, কারণ এমসিকিউ এর মধ্যে মাঝে মাঝে আসে। সো আমাকে বলা হচ্ছে, আমাকে এখানে দহন এনথালপির সংজ্ঞা কি দিবা? এইটাকে দহন এনথালপি বলা হবে। এই বিক্রিয়াকে তুমি বলতে পারো, আচ্ছা এই বিক্রিয়ার একটা ডেল্টা এইচ আছে, এবং এই ডেল্টা এইচকেই বলবা ডেল্টা এইচ অফ কম্বাসন। কম্বাসন এনথালপি মানে কি? দহন এনথালপি। ঠিক আছে, ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা এইচ সি বলতে পারবা। তাহলে এখানে তুমি সংজ্ঞা কিভাবে দিবা? সংজ্ঞাটা লিখে ফেলো তো সবাই। লিখবা যে 1 মোল বিক্রিয়ককে, এখানে কি লিখবো? 1 মোল বিক্রিয়ককে পর্যাপ্ত অক্সিজেন সহকারে পুড়ালে, অক্সিজেনের উপস্থিতিতে পুড়ালে বা বিক্রিয়া করলে, একই কথা, যে তাপের পরিবর্তন হয় তাকে দহন এনথালপি বলে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের দহন এনথালপির সংজ্ঞা।
আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অক্সিজেন দিয়ে তুমি কেন পুড়াচ্ছ? তাপ পাওয়ার জন্য। তাহলে এই বিক্রিয়া কি? তাপ উৎপাদী। তাহলে এই জায়গায় ডেল্টা এইচ এর ভ্যালু কি হবে ভাইয়া? এই যে ডেল্টা এইচ সি, এই ভ্যালুটা কি হবে? এই ভ্যালুটা হবে ডেল্টা এইচ সি, এই ভ্যালুগুলো হবে নেগেটিভ, এই ভ্যালুটা কি হবে? নেগেটিভ। ওকে, তার মানে এটা হচ্ছে তাপ উৎপাদী। এগুলো সব পাশে লিখে নাও, এটা হচ্ছে তাপ উৎপাদী। আচ্ছা, এটা যদি তাপ উৎপাদী হয়, একটু আগে সংগঠন যেটা পড়লে, এটা কি সংগঠন যেটা পড়ছে? এখানেও তো একটা দুইজন বিক্রিয়া করে একটা কিছু তৈরি করছে, ফর্মেশন করছে, কিছু ফর্ম করছে। যে বিক্রিয়ায় কিছু উৎপন্ন হয় সেটাকে আমরা সচরাচর জানি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এই জায়গায় ডেল্টা এইচ এফ যেটা আছে ফর্মেশন এনথালপি, এটার ভ্যালু নেগেটিভ। তাহলে নেগেটিভ মানে এটা কি বিক্রিয়া ভাইয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। এগুলো একটু মনে রাখো, এমসিকিউ এর মধ্যে আসবে যে কোনটা কি ধরনের বিক্রিয়া, ঠিক আছে? তাপ উৎপাদী না তাপহারী। তাহলে আমরা সংগঠন এনথালপি বুঝছি, দহন এনথালপি বুঝছি। তোমরা এবার জানাও আসলেই বুঝছি কিনা, না হলে আমি আর একটু বলবো তোমাদেরকে। সবাই কি বুঝছো? কারা কারা আসো একটু ভাইকে জানাও বুঝছো কিনা। ওকে, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া কি? গলন এনথালপি, তাই না? সো গলন এনথালপি কি? একটা সলিড, একটা কঠিন পদার্থকে তুমি যদি তাপ দিয়ে সেটাকে তরলে পরিণত করো, যে পরিমাণ তাপের পরিবর্তন হবে সেটাকে গলন এনথালপি বলবো, ঠিক আছে? ওকে, সো এগুলো খুবই ইজি জিনিস, এগুলো নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ক্লিয়ার আশা করি। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া গলন এনথালপি। সো গলন এনথালপি নিয়ে আমরা চলো কাজ করি। গলন এনথালপি 3 নম্বরে আছে, তারপরে আছে তো বাষ্পীকরণ এনথালপি। সো 3 নম্বরে যেটা আছে ভাইয়া সেটা হচ্ছে গলন এনথালপি। সো এটাকে ডেল্টা এইচ ফিউশন না? সো আগেরটা ফরমেশন এনথালপিকে তো ডেল্টা এইচ এফ দ্বারা প্রকাশ করছি। সো এটা যেহেতু গলন এনথালপি ফিউশন, সো এটাকে আমরা এফ ইউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আচ্ছা, সো এখানে দেখো কোনো কিছু গলতে হবে, ভালো করে বুঝো। তার মানে গলে কে? বরফ রাখলে সেটা গলতে পারে, পানি রাখলে কি সেটা আবার গলে না। তার মানে তোমাকে কঠিন পদার্থ নিতে হবে। সো এটার প্রয়োগটা এরকম হবে, দেখো পানি তুমি এখানে নিছো, সেটা সলিড অবস্থায় আছে, সেই সলিড অবস্থা থেকে সে তাপ শোষণ করছে, তাপ শোষণ করে সে কিসে কনভার্ট হয়েছে ভাইয়া? তাপ শোষণ করছে, তাপ শোষণ করে সে হচ্ছে তরল হয়েছে। তাহলে ডেল্টা এইচ মানে পানিতে পরিণত হয়েছে, পানিতে লিকুইডে পরিণত হয়েছে। এখন চিন্তা করো একটা বিক্রিয়ায় তাপ যদি কেউ শোষণ করে, তাপ যদি কেউ শোষণ করে, ভালো মতন বোঝো জিনিসটা, তাপ যদি কেউ শোষণ করে সেটা কি তাপ উৎপাদী না তাপহারী? তুমি জানো এই জায়গায় তোমাকে যদি তুমি এই জায়গায় তাপ না দাও, সলিড থেকে সে জীবনেও লিকুইডে যাবে না। তাহলে এই জায়গায় সে কি করছে? তাপ শোষণ করছে, মানে প্লাস তাপ হয়েছে। তাপ শোষণ কোন বিক্রিয়ায় হয়? তাপ শোষণ হয় ভাইয়া তাপহারী বিক্রিয়ায়। তাপ শোষণ হয় কি? তাপহারী বিক্রিয়ায়। তার মানে গলন এনথালপি যেটা, এটা তাপহারী বিক্রিয়া। আর তাপহারী বিক্রিয়ার ডেল্টা এইচ কি ভাইয়া? ডেল্টা এইচ হচ্ছে পজিটিভ। তার মানে নিচের কোনটি তাপহারী বিক্রিয়া যদি দেয় গলন এনথালপি, এটা কিন্তু তাপহারী হয়ে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার না? এটা তাহলে তাপহারী হয়ে যাবে। সো এটাকে প্রকাশ করা যায় এরকম যে সলিড থেকে লিকুইডে গেছে। সো এই যে গলন এনথালপি, পানির গলন এনথালপির ভ্যালুটা অনেক সময় আসে, তাহলে এই জায়গায় বলা যায় যে ডেল্টা এইচ, এটাকেই বলা যায় ডেল্টা এইচ অফ ফিউশন, মানে এফ ইউ। এই ভ্যালুটা হচ্ছে তাপহারী, তার মানে পজিটিভ হবে, এবং পজিটিভ 6 কিলোজুল এরকম হয় ভ্যালুটা, ঠিক আছে? পজিটিভ 6 কিলোজুল পানির গলন এনথালপির ভ্যালু। তাহলে গলন এনথালপির সংজ্ঞা কি দিবা? গলন এনথালপির সংজ্ঞা তুমি দিবা, দেখো 1 মোল কঠিন পদার্থকে 1 মোল তরল পদার্থে পরিণত করতে, এখানে সব 1 মোল, আমি লিখে দিচ্ছি তোমার বোঝার জন্য। 1 মোল কঠিন পদার্থকে 1 মোল তরল পদার্থে পরিণত করতে তাপের যে পরিবর্তন তাকেই বলবো গলন এনথালপি। তাহলে গলন এনথালপি নিয়ে পড়ালেখা আমরা এতটুকুই করলাম, তাপহারী এটা মনে রাখা লাগবে। ওকে, তারপরে আমাদের আছে কি ভাইয়া? বাষ্পীকরণ এনথালপি। গলন এনথালপি বোঝা শেষ, এবার আমরা সংজ্ঞাটা তোমরা লিখে নিও, বাষ্পীকরণ এনথালপি। বাষ্পীকরণ এনথালপি যারা গলন এনথালপি বুঝছে তারা অলরেডি বুঝে গেছে একই জিনিস ভাইয়া। বাষ্প কে হয়? যে তরল আছে সেই তো বাষ্প হয়। তাহলে তুমি 1 মোল পানি নাও, আবারও যে অলরেডি তরল অবস্থায় আছে, লিকুইড অবস্থায় আছে, এটাকে তুমি তাপ দাও, তাহলে সেটা বাষ্প হবে। ভাইয়া এরকম কখনো হয়েছে পানি রেখে দিছি,
কোনো কিছু চেঞ্জ করি নাই, পানি বাষ্প হয়ে উড়ে গেছে, এরকম তো জীবনে হয় না। তাহলে পানি এখানে বাষ্প, ভ্যাপার লেখা থাকতে পারে বা গ্যাস লেখা থাকতে পারে, গ্যাসও লেখা থাকতে পারে, অথবা এইভাবে এরকম ভিএপি ভ্যাপার দিয়ে এইভাবে লেখা থাকতে পারে। ঠিক আছে, যেটাই লেখা থাক আমরা আশা করি বুঝতে পারবো। তো দেখো তাহলে এখানে কি হয়েছে, দেখো পানিটা যদি তাপ শোষণই না করে সে তো বাষ্প হবে না। তুমি ভাত রান্না করতে দিছো, একটা নির্দিষ্ট সময় পর দেখবে পানি চলে গেছে, ভাত মানে চাল ফুটে গেছে, সো পানিটা উড়ে গেল, কেন? তাপ দিছো। তাহলে এই জায়গায়ও সেম, বাইরে থেকে ডেল্টা এইচ দেওয়া লাগছে বা এখানে বাইরে থেকে প্লাস তাপ করা লাগছে। তাপ দেওয়া লাগে কোন বিক্রিয়ায় ভাইয়া? তাপ হারি বিক্রিয়ায়। তার মানে ডেল্টা এইচ অফ মানে এটাকে ভিএপি ভ্যাপারাইজেশন, এটা হচ্ছে পজিটিভ, তাই এটাকে বলা হবে তাপ হারি বিক্রিয়া। সবাই বুঝতে পেরেছে এতটুকু? তাপ হারি বিক্রিয়া, কারণ এখানে তাপ শোষণ হচ্ছে, তাই এটাকে তাপ হারি বিক্রিয়া। সো এটা পানির ক্ষেত্রে ভ্যালুটা মনে রাখতে পারো। তাহলে এটাকে যে ডেল্টা এইচটা পাবা এটাকে বলবো হচ্ছে ডেল্টা এইচ অফ ভ্যাপারাইজেশন। সো এই ভ্যালুটা হবে ভাইয়া প্লাস 49.6 কিলোজুল পার মোল। ঠিক আছে, তো তুমি যদি 1 মোল কিলোজুল পার মোল লিখে নিতে পারো, 1 মোল পরিমাণ পানিকে লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করতে যাও, এখানে যে তাপ শক্তিটা দেওয়া লাগবে বা তাপ শক্তির এখানে যে পরিবর্তনটা হবে সেটা হবে 49.6 কিলোজুল পার মোল। ওকে, সো তাহলে সংজ্ঞা কি দিব? 1 মোল পরিমাণ তরল পদার্থকে 1 মোল পরিমাণ গ্যাসীয় পদার্থে পরিণত করতে তাপের যে পরিবর্তন তাকে বলবো বাষ্পীকরণ এনথালপি। নামগুলো শিখে শুনেই বলে ফেলা যাবে। বাষ্পীকরণ এনথালপি তাহলে তরল থেকে গ্যাসে যাবে, গলন এনথালপি গ্যাস থেকে সলিড থেকে কঠিন থেকে তরলে যাবে। এবার যদি আমি তোমাকে বলি 5 নম্বরে কি ছিল ভাইয়া? 5 নম্বরে ছিল আমাদের ঊর্ধ্বপাতন এনথালপি। কি ছিল? ঊর্ধ্বপাতন এনথালপি। এটা একটু ডিফারেন্ট আছে তাই না? আচ্ছা, ঊর্ধ্বপাতন ছিল না অন্য কিছু ছিল? হ্যাঁ, ঊর্ধ্বপাতনই ছিল। সো ঊর্ধ্বপাতন এনথালপিটা কি ভাইয়া? ঊর্ধ্বপাতন এনথালপি হচ্ছে 5 নম্বরে ছিল সাবলিমিশন, যেটা বলা হচ্ছিল সাবলিমিশন। এই যে এরকম ছিল বানানটা, সাবলিমিশন না সাবলিমেশন? দাঁড়াও, ওয়েট, একটু কনফিউশন হচ্ছে। সাবলিমেশন সম্ভবত, ওয়েট, এটাই কনফিউশন যেখানে হচ্ছে ওখানে ঠিকই আছে, এটা সাবলিমেশন, সাবলিমেশন। ওকে, সাবলিমেশন এনথালপি। ওকে, সাবলিমেশন এনথালপি মানে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন তোমরা মোটামুটি ক্লাস 9-10 থেকে জানো, ঊর্ধ্বপাতন বা 8 থেকে অনেকে জানে। ঊর্ধ্বপাতন মানে কি? ঊর্ধ্বপাতন মানে হচ্ছে, দেখো ঊর্ধ্বপাতন মানে হচ্ছে তুমি একটা কঠিন পদার্থ রাখছো, সেটাকে তাপ দিছো, সেটা তরলে যাবে না কিন্তু বাষ্পে চলে যাবে, গ্যাস হয়ে যাবে। আবার সেই গ্যাসটাকে ঠান্ডা করছো, সেটা তরলে আসবে না, বাট সেটা কঠিনে ফিরে আসবে। সো ঊর্ধ্বপাতনকে এভাবে প্রকাশ করা যায়। তুমি ধরো এখানে পানিটাকেই রাখছো, পানি এখানে কি অবস্থায় আছে? সলিড অবস্থায় আছে। ঠিক আছে, তাপ দিছো, এদিকে ডেল্টা এইচ বাড়াইছো, সেই পানি ডিরেক্ট গ্যাসে কনভার্ট হয়ে গেছে, লিকুইড হয় নাই, ডিরেক্ট গ্যাস। আবার তাপ তুমি কমাই ফেলছো, পানি গ্যাস থেকে সলিড হয়ে গেছে। সো এইটাকেই বলা হবে, এইভাবে যে প্রকাশটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভাইয়া ঊর্ধ্বপাতন এনথালপি। আশা করি বুঝতে পারছো। এখন এটা পানির ক্ষেত্রে এভাবে লিখলে স্যাররা কেটে দিতে পারে, কারণ পানি তো এইভাবে আসলে হয় না। সো পানি দিয়ে লিখলে কেটে দিতে পারে এরকম। সো আমরা যেটা ঊর্ধ্বপাতিত পদার্থ, আমাদের আয়োডিন আছে, কর্পূর আছে, ন্যাপথালিন আছে। ন্যাপথালিন তোমরা রাখো না, কাপড় চোপড়ের মধ্যে রাখো, বই খাতার মধ্যে রাখো, যে বিভিন্ন জায়গায় ন্যাপথালিন দিয়ে রাখো। কি হয়? সেটা কি কাপড় চোপড়কে ভেজাই দেয়? না, সেটা একটা সময় দেখবা ন্যাপথলিন এত বড় একটা তুমি দানা রাখছিলা, একটা সময় যে দেখবে এটা নাই হয়ে গেছে, এতটুকু হয়ে গেছে, কিন্তু কাপড়কেও ভিজাচ্ছে না, বইকেও ভিজাচ্ছে না। তার মানে এটা ডিরেক্ট যেটা হয় সলিড আকারে রাখছিলাম, এটা ডিরেক্ট গ্যাসে বাষ্পায়িত হয়ে যাচ্ছে, গ্যাস বা ভ্যাপারে কনভার্ট হয়ে যাচ্ছে। সো তুমি আয়োডিন দিয়ে দিতে পারো, ন্যাপথালিন দিয়ে দিতে পারো, কর্পূর দিয়ে দিতে পারো। সো এখানে তুমি তাপ দিবা, তাপ দিলে সেটা কি হবে? সেটা গ্যাস বা ভ্যাপারে কনভার্ট হয়ে যাবে। তাপ তুমি এখান থেকে বের করে নিবা, তাহলে গ্যাসটা আবার সলিডে চলে আসবে। ঠিক আছে, তো লিকুইড কোনো ফেজ এখানে নাই। সো ঊর্ধ্বপাতন এনথালপি তাহলে সংজ্ঞা কি হবে? যে 1 মোল তুমি একটা 1 মোল কঠিন পদার্থকে
যদি তুমি তাপ দাও তাহলে সেটা গ্যাসে কনভার্ট, 1 মোল গ্যাসীয় পদার্থ, অথবা 1 মোল গ্যাসীয় পদার্থকে শীতল করলে সেটা যদি 1 মোল কঠিন পদার্থে পরিণত হয়, তাহলে তাপের যে পরিবর্তন হবে, ডেল্টা এস এর যে পরিবর্তন হবে, ডেল্টা এস এর যে পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো হচ্ছে সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন এনথালপি। সো এই সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন এনথালপি সেম। দেখো তুমি যদি তাপ না আসে, তাপ যদি না আসে তাহলে সেটা কি কখনো সলিড থেকে গ্যাসে যাবে? সলিড থেকে গ্যাসে যেতে গেলে অবশ্যই তো তাপ দিতে হবে। তাহলে তাপ যেহেতু দিতে হচ্ছে তাহলে এটা তাপহারী বিক্রিয়া, আর তাপহারী বিক্রিয়ার ডেল্টা এস কি হবে ভাইয়া? ডেল্টা এস এর ভ্যালু হবে পজিটিভ। সো এখন তোমার ঊর্ধ্বপাতন এনথালপির সংজ্ঞাটাও তোমরা আশা করি বুঝতে পেরেছো পার্সোনাল, আশা করি বুঝতে পেরেছো ঊর্ধ্বপাতন এনথালপির সংজ্ঞাটা। ক্লিয়ার কিনা ভাইয়ারা একটু জানাও। আশা করি ক্লিয়ার। ওকে, এখন ঊর্ধ্বপাতনের এই যে আমাদের এক্সাম্পল গুলো অবশ্যই মনে রাখা লাগবে। এক্সাম্পলে কি আছে? এক্সাম্পলে আছে হচ্ছে আয়োডিন, কর্পূর, ন্যাফথালিন, অ্যামোনিয়াম ক্লোরাইড। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটার একটা নাম আছে, এটাকে বলা হয় নিশাদল। ঠিক আছে, নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড। তারপর LCl3, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। সো এরকম আছে আয়োডিন, কর্পূর, ন্যাফথালিন, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এগুলো সবই হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। এরা ডিরেক্ট সলিড থেকে গ্যাসে যায়, গ্যাস থেকে সলিডে আসে, লিকুইড কোনো ফেজ এদের মধ্যে আসে না। সো এখন ন্যাফথালিনের সংকেতটা একটু মনে রাখো, C10H8। এটা ন্যাফথালিন মাঝে মাঝে এভাবে দিতে পারে। আর ন্যাফথালিন কেমন দেখতে হয় সেটাও তোমরা অলরেডি জানো, অর্গানিক তো তোমরা করে ফেলছো ক্লাস। 2টা বেনজিন রিং, একান্তর পাই বন্ধন এভাবে থাকলে সেটা ন্যাফথালিন বলা হয়। সো এই হচ্ছে আমাদের মোটামুটি অবস্থা। তাহলে আমরা ঊর্ধ্বপাতন এনথালপিও ক্লিয়ারলি বুঝতে পারলাম। সবাই কি ক্লিয়ার কিনা এতটুকু ভাইকে জানাও, এতটুকু কি ক্লিয়ার কিনা ঊর্ধ্বপাতন এনথালপি? ঊর্ধ্বপাতন আর বাষ্পীকরণের মধ্যে প্যাচ লাগাবা না। ঊর্ধ্বপাতনে সলিড থেকে ডিরেক্ট হচ্ছে গ্যাসে যাবে, আর হচ্ছে বাষ্পীকরণে যেটা হবে লিকুইড থেকে গ্যাসে যাবে, গলনে যেটা হবে সলিড থেকে লিকুইডে যাবে। হ্যাঁ, এই 3টা জিনিস মাথায় রাখো। প্রত্যেকটাই তাপহারী বিক্রিয়া, প্রত্যেকটাই তাপহারী বিক্রিয়া। সবাই বুঝতে পেরেছো? প্রত্যেকটাই হচ্ছে আমার তাপহারী বিক্রিয়া। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এটুক যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরেরটায় চলে যাচ্ছি। পরেরটা হচ্ছে ভাইয়া পরমাণুকরণ এনথালপি। কি? পরমাণুকরণ এনথালপি। সো পরমাণুকরণ এনথালপিটা কি? 6 নাম্বার, পরমাণুকরণ এনথালপি। পরমাণুকরণ নাম শুনেই বুঝতেছো ভাইয়া হচ্ছে এটা পরমাণুতে কনভার্ট করবে, মানে হিট অফ অ্যাটমাইজেশন। সো পরমাণুকরণ এনথালপি যে জিনিসটা তোমার মাথায় রাখা লাগবে, লাস্ট ফেজে তারা পরমাণুতে কনভার্ট হবে। তার মানে এটা বিক্রিয়ার পরে এই যে এইভাবে ধরো হাইড্রোজেন, এই যে এটা তো একটা পরমাণু, তাই না? একা আছে, সো একা নাকি একাতেই পরমাণু বলা হয় একা একা থাকলে। তো এরকম হইতে পারে ধরো ক্লোরিন, তাহলে এইরকম একা থাকলে তাদেরকে পরমাণু, এবং এই একাটা 1 মোল পরিণত করতে হবে। তার মানে তুমি যদি 1 মোল গ্যাসীয় বিক্রিয়ক নাও, এই যে এখানে ধরো তুমি হাইড্রোজেন নিলা H2, 1 মোল গ্যাসীয় বিক্রিয়ক, এটাকে তো এই পরমাণু আকারে দিতে হবে। তাহলে এখানে ব্যালেন্স যদি তুমি করতে চাও, তাহলে এই পাশে হাইড্রোজেন 2টা, এই পাশে 1টা, তাহলে কি করতে হবে? এখানে একটা হাফ দিতে হবে। সেম ভাবে তুমি যদি এখানে ক্লোরিন নাও, সেটা গ্যাসিয়াস অবস্থায় আছে, এই পাশে তো 1 মোলে পরিণত করতে হবে। পরমাণু মানে কি? এটা 1 মোল এবং একা আছে, তাহলে একে পরিণত করতে এখানেও তোমাকে একটা হাফ দিতে হবে। তাহলে এই হচ্ছে তোমার পরমাণুকরণ এনথালপির প্রকাশ। প্রশ্ন হচ্ছে পরমাণুকরণ এনথালপিটা ডেল্টা এস এর ভ্যালু পজিটিভ নাকি নেগেটিভ? তুমি যদি একটু খেয়াল করো, এরা একত্রে ছিল। এখানে জিনিসটা তুমি যদি প্রথমটা নিচেরটা যদি প্রকাশ করো, দেখো ক্লোরিন ক্লোরিন এভাবে ছিল, এটা ভেঙে গেছে, এটা মাঝখান দিয়ে ভাঙা লাগছে, ভেঙে সে একটা ক্লোরিনে কনভার্ট হয়েছে। তার মানে তারা একসাথে জোড়া অবস্থায় ছিল, সেটাকে আমি ভেঙে ফেলছি। সেটাকে যদি আমি ভেঙে ফেলি, তার মানে দেখো কোনো কিছু ভাঙতে গেলে তাপ দেওয়া লাগে। কোনো কিছু ভাঙতে গেলে কি করা লাগে? এটা ভাঙা লাগছে, ভাঙতে গেলে তাপ দেওয়া লাগে। তার মানে এখানে ডেল্টা এস বা তাপ শোষণ হয়েছে। ডেল্টা এস বা তাপ শোষণ হয় কি বিক্রিয়ায়? তাপ শোষণ হয় কোন বিক্রিয়ায়? এটা ভাঙতে হয়েছে মানে তাপ দেওয়া লাগছে, তাপ দিলে সে তাপটা শোষণ করছে। তাপ শোষণ হয় কোন বিক্রিয়ায়? তাপহারী বিক্রিয়ায়। তার মানে এখানে ডেল্টা এস যেটা তুমি পাবা, ডেল্টা এস যেটা তুমি পাবা সেটাকেই বলা হবে ডেল্টা অ্যাটমাইজেশন। আমি এটিএম দ্বারা প্রকাশ করলাম, বা পরমাণুকরণ এনথালপি। এটা তাপহারী, মানে ডেল্টা এস এর ভ্যালু আসবে পজিটিভ। ডেল্টা এস এর ভ্যালু কি আসবে ভাইয়া? পজিটিভ। তাহলে আমরা পরমাণুকরণ এনথালপিটা বুঝে গেছি। পরমাণুকরণ এনথালপির সংজ্ঞা কি দিবা? যে আমাদের
কোনো একটা বিক্রিয়ার ফলে এক মোল গ্যাসীয় পরমাণু উৎপন্ন করতে তাপের যে পরিবর্তন হয় তাকে আমরা বলি পরমাণুকরণ এনথালপি। তাহলে এক মোল গ্যাসীয় পরমাণু উৎপন্ন করতে তাপের যে পরিবর্তন তাকে আমরা বলবো পরমাণুকরণ এনথালপি। এখানে তাপ ভাঙা লাগতেছে, তাহলে ভেঙে পরমাণুতে কনভার্ট করা লাগতেছে, তাপ দেওয়া লাগতেছে, তাপের শোষণ হচ্ছে, তাই এটা তাপ হারি বিক্রিয়া, ডেল্টা এস এর ভ্যালু পজিটিভ। এই কোশ্চেনগুলো খুব ভালো মতন বোঝা লাগবে, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, কোনটা তাপ হারি কোনটা তাপ উৎপাদী, এগুলো এমসিকিউ আসবে। ওকে, সবাই ক্লিয়ার এতটুকু? অ্যান্ড লাস্ট যেটা থাকতেছে সেটা হচ্ছে কি, পরমাণুকরণ এনথালপির পরে লাস্ট আমাদের কি থাকতেছে, প্রশমন এনথালপি। সো প্রশমন এনথালপি নিয়ে অনেক কথাবার্তা বলা যায়, সো এটা একটা বিস্তর পড়ালেখা। সো প্রশমন এনথালপি নিয়ে অনেক কথাই হবে, চলো আমরা প্রশমন এনথালপিটা নিয়ে একটু কথাবার্তা বলি। সো প্রশমন এনথালপিটা কি ভাইয়া? প্রশমন এনথালপি প্রশমন এনথালপি হচ্ছে নিউট্রালাইজেশন এনথালপি, তাই না? প্রশমন এনথালপিকে কি বলা হয় ভাইয়া? নিউট্রালাইজেশন এনথালপি, নিউট্রালাইজেশন এনথালপি। সো প্রশমন বিক্রিয়া কাকে বলে আমরা জানি, আমাদের হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হয়, এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। তাহলে তুমি একটা ধরো অ্যাসিড নিলা HCl, তুমি একটা বেজ নিলা সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইজন মিলে লবণ আর পানি উৎপন্ন করবে, তাই তো? তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে তোমার সেই ক্ষার, দুইজন বিক্রিয়া করে কি তৈরি করবে? এখানে লবণ আর এখানে পানি উৎপন্ন করবে। এই যে লবণ যেটা উৎপন্ন করতেছে ভাইয়া, লবণ কোনটা উৎপন্ন করে? সোডিয়াম পজিটিভ ক্লোরিন নেগেটিভ, সো এখানে NaCl তৈরি করতেছে। আর H আর OH মিলে কি তৈরি করতেছে ভাইয়া? পানি উৎপন্ন করতেছে। সো এই যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হওয়ার যে বিক্রিয়া, এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। প্রশমন এনথালপি কি? দেখো, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে এক মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হয় সেটাকে আমি বলি ডেল্টা এইচ অফ নিউট্রালাইজেশন এনথালপি। এবং এখানে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া করে তাপ উৎপন্ন হচ্ছে, তাপ উৎপন্ন সংজ্ঞার মধ্যেই বলে ফেলছো, তাপ উৎপন্ন হয়। তাপ উৎপন্ন হয় কোন বিক্রিয়ায়? তাপ উৎপাদী বিক্রিয়ায়। তাপ উৎপাদী বিক্রিয়ার ডেল্টা এস এর ভ্যালু নেগেটিভ, ডেল্টা এস এর ভ্যালু কি? নেগেটিভ। তাহলে কি বলবো? অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায়, সবাই লিখে নাও, এক মোল পানি উৎপন্ন করতে, বি কেয়ারফুল, এই কথাটা মাথায় রাখো, এক মোল পানি উৎপন্ন করতে, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় এক মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তাকে আমরা বলি তাপ উৎপাদী বিক্রিয়া। সো এখানে দেখো, একটু সমতা যদি তুমি করতে চাও, তাহলে এখানে সমতা, এখানে হাইড্রোজেন একটা আছে, এখানে হাইড্রোজেন একটা আছে, এই পাশে দুইটা, ও পাশেও দুইটাই আছে। আবার এখানে সোডিয়াম একটা আছে, ও পাশেও সোডিয়াম একটা আছে, ক্লোরিন একটা, সমতা করাই আছে। তো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় এক মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের পরিবর্তন হচ্ছে তাকে আমরা প্রশমন এনথালপি বলবো। তো প্রশমন এনথালপি মনে রাখবা যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় এক মোল পানি উৎপন্ন করতে তাপের যে পরিবর্তন। বুঝতে পারছো সবাই? এখন এই অ্যাসিড ক্ষার তো বিভিন্ন টাইপের হতে পারে। অ্যাসিড কখনো শক্তিশালী হয়, কখনো অ্যাসিড দুর্বল হয়, ক্ষার কখনো শক্তিশালী হয়, কখনো ক্ষার দুর্বল হয়। সো এই জিনিসগুলোর ক্ষেত্রে কয়েকটা টাইপ আমি তোমাদের দেখাই দিচ্ছি এখন, সেই টাইপগুলো নিয়ে একটু তোমরা মাথায় রাখবা। যদি এরকম হয় দুইটাই স্ট্রং, অ্যাসিডও স্ট্রং বেজও স্ট্রং, তাহলে এটাকে বলা হবে স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেজ। যেমন একটু আগে দেখছো, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা কি? HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে, বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড আর পানি তৈরি করছে। অথবা কি করছে, অথবা তুমি আর একটা এক্সাম্পল দেখতে পারো, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে বিক্রিয়া হয়েছে, সোডিয়াম পজিটিভ সালফেট নেগেটিভ, সো সোডিয়াম সালফেট আর পানি তৈরি করছে। এই জায়গায় একটু সমতার ব্যাপার আছে। সমতাটা কি হবে? এখানে তুমি যদি খেয়াল করো, সমতাটা আমরা যদি খেয়াল করি, সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে সোডিয়াম দুইটা আছে, এখানে একটা আছে, সো এখানে একটা 2 দিলেই মোটামুটি ব্যালেন্সিং হয়ে যাচ্ছে। সো হাইড্রোজেন 2 2 4টা হয়ে গেছে, সো এখানে একটা 2 দিতে হবে। সো যেটাই হোক, এই সব বিক্রিয়ার ক্ষেত্রে, দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে যে জিনিসটা তুমি মাথায় রাখবা, যদি এই স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজ হয়, দুইটাই স্ট্রং হয়, তখন এক মোল পানি উৎপন্ন করতে
যে তাপশক্তির পরিবর্তন হয় সেই ভ্যালুটা ফিক্সড থাকে। সেই ভ্যালুটা কি থাকে ভাইয়া? ফিক্সড থাকে। সেই ভ্যালুটা থাকে এই যে উপরের বিক্রিয়ার ক্ষেত্রে এখানে ডেল্টা এইচ কেই বলা হবে কি ডেল্টা এইচ অফ নিউট্রালাইজেশন। সেই ভ্যালুটা ফিক্সড, ধ্রুবক। এই ভ্যালুটা থাকে -57.34 কিলোজুল পার মোল, মানে 1 মোল পানি উৎপন্ন করতে এত তাপশক্তির পরিবর্তন এখানে হচ্ছে। ওকে, নিচেরটা একটু টাফ, মানে নিচেরটা তো 2 মোল পানি উৎপন্ন হয়েছে। এই জিনিসটা তোমরা একটু মানে আলাদাভাবে আমরা দেখবো। এই জিনিসটা নিয়ে আপাতত মাথা না ঘামাই। এই জিনিসটা তাহলে এই জিনিসটা আপাতত এই জিনিসটা নিয়ে পরে কথা বলি। এই জিনিসটা নিয়ে আমরা পরে কথা বলি, ঠিক আছে? এই জিনিসটা আমরা যেহেতু 2 মোল উৎপন্ন হচ্ছে, এই জিনিসটা একটু ঝামেলা লাগতে পারে, এটা নিয়ে একটু পরে কথা বলি। দেখো এখানে যেটা হয়, দেখো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় পানি উৎপন্ন হবে, এটা একটা মানে স্বাভাবিক কথা। 1 মোল পানি উৎপন্ন হবে এবং এইখানে যদি অ্যাসিড এবং ক্ষার দুইটাই স্ট্রং হয় তখন জিনিসটা যেটা হয় যে একদম ব্যালেন্সিং অবস্থায় একটা ধ্রুবক ভ্যালু দেয় -57.34 কিলোজুল পার মোল। অর্থাৎ 1 মোল পানি উৎপন্ন করার ফলে যে পরিমাণ তাপশক্তি এখানে উৎপন্ন হবে সেটা হচ্ছে এই ভ্যালুটা, ধ্রুবক থাকবে। ওকে, এখন আমি যদি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজের জায়গায় এরকম দিই, ধরো স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেজ, এরকম একটা কম্বিনেশন দিই, অথবা আমি যদি এরকম দিই উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেজ, মানে যে কোনো একটাকে উইক করে দিলাম, দুর্বল করে দিলাম, তখন কি হবে? তো যে কোনো একটাকে যদি আমি দুর্বল করে দিই, সে আমি এখানে স্ট্রং অ্যাসিড হিসেবে HCl রাখলাম আর বেজ হিসেবে আমি দুর্বল করে দিলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলাম, তাহলে এখানে কি হবে ভাইয়া? হাইড্রোজেন আর NH4 পজিটিভ দুইজন, মানে এই যে NH4 পজিটিভ আর ক্লোরিন নেগেটিভ, লবণ NH4Cl তৈরি করবে আর পানি তৈরি করবে। এখন তুমি একটা বিষয় খেয়াল করো, স্ট্রং অ্যাসিড যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণ বিয়োজিত হবে। এটা কিন্তু স্ট্রং অ্যাসিড বলে এটা 100% বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে H+ ডোনেট করবে। উইক বেস যেটা, উইক কেন বলা হচ্ছে? কারণ এটা 100% ভাঙে না, ওটা 1 থেকে 10%-এর মধ্যে একটা ভাঙে, মানে অল্প পরিমাণ ভাঙে। তাহলে এটা ধরো 100% না হইলো সর্বোচ্চ 10%ই ভাঙলো, তাহলে এই জায়গায় সে সর্বোচ্চ 10% ভেঙে হাইড্রক্সিল দিচ্ছে, মানে H+ তোমার অনেক পাচ্ছ কারণ এটা স্ট্রং, কিন্তু তুমি OH- সেটা অল্প ভাঙতেছে, তো এটা অল্প পরিমাণে পাচ্ছ। তাহলে তুমি H+ অনেক পাও, সমস্যা নাই, OH- তো অল্প পাচ্ছ। দুইজন মিলে কি সহজ ঠিক 1 মোল পানি তৈরি করতে পারবা? 1 মোল পানি তৈরি করতে পারবা? ভাই পানি তৈরি করতে তোমার H+ও লাগবে, OH- লাগবে। তার মানে তুমি OH- অল্প পাচ্ছ, H+ অনেক পাচ্ছ। H+ অনেক নিয়ে কি করবা? তোমাকে তো 1 মোল পানি বানাইতে গেলে 2টা সমপরিমাণে লাগবে। তাহলে এই OH- যেহেতু অল্প পাচ্ছ, এটাকে বাড়াইতে হবে, অনেক বানাইতে হবে বা বেশি করতে হবে। তাহলে এই OH- যেহেতু তুমি অল্প পাচ্ছ, এই OH- আরো বেশি বেশি ভাঙতে হবে, বেশি পরিমাণে পাইতে হবে। এই বেশি বেশি পাওয়ার জন্য এখন সারাউন্ডিংস বা বাইরে থেকে কি হবে? এই বিক্রিয়ায় সে তাপ শোষণ করবে। সারাউন্ডিংস বা পরিবেশ থেকে বাইরে থেকে তাপ শোষণ করবে, বাইরে থেকে তাপ শোষণ করে বেশি OH ভাঙবে, মানে বেশি OH তৈরি করবে, বেশি OH তৈরি করবে। বেশি OH তৈরি করবে মানে কি? তোমার এই জায়গায় হাইড্রোজেন অনেক ছিল, OH অল্প ছিল, তাহলে OH তো সেম পরিমাণে পেতে হবে 1 মোল পানি পাওয়ার জন্য। তাহলে এখন উপায়টা কি? সে পরিবেশ থেকে তাপ শক্তি শোষণ করবে। তাপ শোষণ করে কি বিক্রিয়া? তাপ হারি বিক্রিয়া। তখন যেটা হবে, 1 মোল পানি তৈরি করতে যে ধ্রুবক ভ্যালুটা ছিল, কত ছিল? -57.34, আর সে আরো বাইরে থেকে এই OH পাওয়ার জন্য তাপ কি করতেছে? শোষণ করতেছে। তাহলে এক্সট্রা আরো ডেল্টা এস শোষণ, তাপ শোষণ মানে তাপ হারি বিক্রিয়া, ডেল্টা এস পজিটিভ। সো ধরো আরো এক্সট্রা 2 কিলোজুল পার মোল শক্তি সে বাইরে থেকে নিল। তার মানে এই জায়গায় কি হবে? ওভারঅল জিনিসটা কমে গেল, -55.2 বা 34 এরকম সামথিং একটা ভ্যালু থাকে। সো আমি ধরলাম এখানে 2 কিলোজুলের জায়গায় 2.14 দিয়ে দিলাম, তাহলে এই জায়গায় এরকম কিলোজুল পার মোল হয়ে গেল। তোমাদের একটা কোশ্চিন আসে এরকম যে দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার, বা শক্তিশালী মানে দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার অথবা শক্তিশালী অ্যাসিড দুর্বল ক্ষারের বিক্রিয়ায় প্রশমন এনথালপির ভ্যালুটা -57.34 থেকে কেন কমে যায়? কারণ তাকে
যদি দুর্বল ক্ষার হয় তাহলে হাইড্রক্সিল আরো বেশি বেশি প্রডিউস করার জন্য বাইরে থেকে পরিবেশ থেকে তাপ শোষণ করা লাগে, আর যদি দুর্বল অ্যাসিড হয় তাহলে আরো বেশি পরিমাণ হাইড্রোজেন পাওয়ার জন্য তাকে পরিবেশ থেকে তাপ শোষণ করা লাগে, যার ফলে ওভারঅল যে ধ্রুবক ভ্যালুটা ছিল এখান থেকে কিছু পরিমাণ কমে যায়। তাহলে এইখানে জিনিসটা এটা থাকতে পারে এক্সাম্পলে, অথবা যদি আমাকে এরকম একটা এক্সাম্পল দেয়, সে আমাকে ধরো এরকম একটা এক্সাম্পল দিছে যে CH3COOH প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে ডেল্টা এস এর ভ্যালু কি হবে ভাইয়া? সেম -55.2 কিলোজুল পার মোল। কেন হয়েছে আশা করি বুঝতে পারছো। আর এই জায়গায় কেন ধ্রুবক থাকে এইবার তুমি এই ব্যাখ্যাটা পারবা, কারণ এটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, তাহলে এটা 100% বিয়োজিত হবে, এটাও স্ট্রং, এটা 100% বিয়োজিত হবে, তাহলে এটা 100% বিয়োজিত অ্যাসিড যে পরিমাণ হাইড্রোজেন দিবে সেম পরিমাণ হাইড্রক্সিল দিবে হচ্ছে বেস, তাহলে দুইজন মিলে যেহেতু সেম পরিমাণে দিচ্ছে তাহলে এই দুইজন মিলে 1 মোল পানি তৈরি হয়ে যাবে, কোনো ঝামেলা নাই, যতটুকু দরকার ততটুকু এখান থেকে নিয়ে 1 মোল পানি তৈরি করবে, এবং 1 মোল পানি তৈরি করার জন্য ধ্রুবক ভ্যালু থাকবে। কিন্তু এই জায়গায় তো H প্লাস OH মাইনাস দুইটা তো সমান না, তাহলে দুইটা সমান করার জন্য যার কম আছে সে পরিবেশ থেকে তাপ শোষণ করবে, পরিবেশ থেকে তাপ শোষণ তাপহারি বিক্রিয়া, তাহলে ডেল্টা এস এর ভ্যালু যেটা ছিল সেখান থেকে তাপহারি বিক্রিয়ার জন্য এক্সট্রা কিছু পজিটিভ যুক্ত হবে, ভ্যালুটা ওভারঅল কমে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এতটুকু বুঝছো? বুঝলে ভাইয়াকে জানাও বুঝছো কিনা। নেক্সট একটা এক্সেপশনাল কেস আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইডটা সবসময় একটু এক্সেপশনাল আচরণ করে, মানে ফ্লোরিনের কাহিনীর জন্য। সো এইটা একটু দেখে নিই। ধরো আমাদের অ্যাসিড হিসেবে আছে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, সে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করছে, সো করে সে সোডিয়াম ফ্লোরাইড তৈরি করছে আর হচ্ছে পানি তৈরি করছে। এখন এই জায়গায় ডেল্টা এস এর ভ্যালুটা, ডেল্টা এস অফ নিউট্রালাইজেশনের ভ্যালুটা হঠাৎ করে বেড়ে যায় 68.6 বা সামথিং এরকম একটা ভ্যালু চলে আসে, ধরলাম 68.6, মানে আমার ভ্যালুটা ঠিক মনে নেই, 68.2 বা 6 এরকম একটা ভ্যালু, এত কিলোজুল পার মোল। প্রশ্ন হচ্ছে ভাইয়া হাইড্রোজেন ফ্লোরাইড দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তুমি এটা জানো, ওই যে তড়িৎ রসায়নে পড়ছো, সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী, এই দুইজনের আরো কমে যাওয়ার কথা ছিল, বা ধ্রুবক অন্তত থাকতে পারত, আরো এত বেড়ে গেল কেন? এটা বেড়ে যাওয়ার পিছনে কিছু রিজন আছে। দেখো তো এখানে কি হয় জিনিসটা, এখানে আমি ইন এ শর্ট তোমাকে বলে দিই, এখানে তোমার হচ্ছে প্রশমন থাকলো না, ধ্রুবক না থেকে এই জিনিসটা কেন বেড়ে গেল? তোমরা একটু গেস করো তো, তোমরা তো ওই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম টপিকটা পড়ছো না? সো ওই মৌলের পর্যায়বৃত্ত টপিকের মধ্যে একটা স্পেশাল বন্ড পড়ছিলা, সে বন্ডটার মনে করো তো দেখি, সে বন্ডটা তোমরা কি মনে করতে পারো কিনা? ওই বন্ডটার জন্য এই জায়গায় তোমার হচ্ছে জিনিসটা চেঞ্জ হয়ে যায়। কেউ কি বলছো কাহিনীটা কি হয়? আচ্ছা, এখানে যে কাহিনীটা হয় সেটা একটু বলি। যখন এরা বিক্রিয়া করে ফেলে, দেখো এখানে সোডিয়াম ফ্লোরাইড আর পানি তৈরি করছে, এই জিনিসটা আসলে বুঝাই কি? দেখো একটা এই যে এখানে পানির অণুর মধ্যে এভাবে সোডিয়াম ফ্লোরাইড, অর্থাৎ এই যে সোডিয়াম আয়ন আর ফ্লোরাইড আয়ন এভাবে আছে পানির অণুর মধ্যে। কিসের মধ্যে? পানির অণুর মধ্যে। সো এই যে পানির অণুর মধ্যে। সো তুমি একটু খেয়াল করো, আমি একটা স্পেশাল টাইপসের বন্ড তোমাকে পড়াইছিলাম, সে বন্ডটা ছিল হচ্ছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড কি ছিল? হাইড্রোজেন বন্ড ছিল হাইড্রোজেন যদি উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে সরাসরি যুক্ত থাকে, উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে সরাসরি যুক্ত থাকে, তখন হাইড্রোজেন বন্ড তৈরি হয়। সো উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল কি কি ছিল? হাইড্রোজেন যদি ডিরেক্টলি এরকম নাইট্রোজেন অথবা অক্সিজেন অথবা ফ্লোরিন
এই তিনজনের সাথে সরাসরি যুক্ত থাকতো, তখন যে বন্ধনটা হতো তাকে বলা হয় হাইড্রোজেন বন্ড। সো এখানে খেয়াল করো, এই যে ফ্লোরিন এখানে যে আয়নটা আছে সেটা পানির মধ্যে আছে, আর পানির মধ্যে কি আছে, হাইড্রোজেন হাইড্রক্সিল দুইটা জিনিস আছে না। সো হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি এই ফ্লোরিন এইভাবে যুক্ত অবস্থায় থাকতে পারে, তাই এটা হাইড্রোজেন বন্ড ফর্ম করে। অথবা তুমি যদি ওখান থেকেও না বুঝো, তুমি হাইড্রোজেন ফ্লোরাইডের দিকে তাকাও, হাইড্রোজেন আর ফ্লোরিন ডিরেক্টলি অ্যাটাচড আছে, এখান থেকেও তুমি বুঝতে পারো এখানে হাইড্রোজেন বন্ড এক্সট্রা একটা বন্ড তৈরি হচ্ছে। তাইলে এই জায়গায় তো হাইড্রোজেন আর হাইড্রক্সিল মিলে 1 মোল পানি তৈরি করতে তোমার ওই যে -57.34 কিলো জুল পার মোল শক্তি তো এমনি প্রডিউস হচ্ছে, আর হাইড্রোজেন বন্ডের কারণে এক্সট্রা আরো কিছু পরিমাণ তাপ এখানে উৎপন্ন হচ্ছে, এবং হাইড্রোজেন বন্ডের ফলে এখানে এক্সট্রা একটা তাপ উৎপন্ন হয়, এক্সট্রা তাপ উৎপন্ন হয় এখানে হাইড্রোজেন বন্ডের কারণে। এক্সট্রা তাপ যেহেতু উৎপন্ন হয়, তাহলে ডেল্টা এস এর ভ্যালু ওই যে -57.34 ছিল, এটার সাথে আরো এক্সট্রা তাপ উৎপন্ন হয়, কি তাপ উৎপাদী বিক্রিয়া আরো কিছু মাইনাস অ্যাড হয়, সেটা ধরে নাও। আচ্ছা ঠিক আছে, মাইনাস হাইড্রোজেনের ফলে 10 থেকে 40 কিলো জুল পার মোলের মধ্যে একটা শক্তি এখানে তৈরি হয়। সো আমি ধরে নিলাম এটা আমার ওই যে 68.6 হতে 11.26 মতো লাগে, তাহলে এখান থেকে আমরা মোটামুটি এত পেয়ে গেলাম। তাহলে তুমি এখানে কি বলবা, এখানে বলবা কয়েকটা কথা, যে এখানে হাইড্রোজেন ফ্লোরাইড থেকে H+ আর সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে OH- দুইজন মিলে পানি তৈরি করছে। সো পানি তৈরির ফলে আমাদের এক্সট্রাক্ট এখানে আমাদের -57.34 কিলো জুল পার মোল শক্তি এখানে আছে, এবং এই জায়গায় ফ্লোরাইড আয়নের আকার খুবই ছোট। সো ফ্লোরাইড আয়ন যখন হাইড্রোজেনের সাথে এভাবে সংস্পর্শে আসে তখন হাইড্রোজেন বন্ড তৈরি হয়, হাইড্রোজেন বন্ডের ফলে এক্সট্রা তাপ উৎপন্ন হয়, এবং এই এক্সট্রা তাপের কারণে তোমার ডেল্টা এস এর ভ্যালুটা আর একটু বেড়ে যায়, মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এজন্য এই নেগেটিভ দ্বারা বুঝছো এখানে তাপ উৎপন্ন হচ্ছে, নেগেটিভ দ্বারা বুঝো এখানে তাপ উৎপন্ন হচ্ছে, তাপ উৎপন্ন হয়, এই জিনিসটা মাথায় রাখো। তাহলে আমাদের প্রশমন এনথালপির 3টা কেসও আমি বুঝে গেছি। একটা সংজ্ঞার মধ্যে একটা জিনিসে খুব সতর্ক থাকবা, যে প্রশমন এনথালপির মধ্যে যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন করতে যে তাপের পরিবর্তন হয় তাকে প্রশমন এনথালপি বলে। 1 মোল, ঠিক আছে, 1 মোল পানি উৎপন্ন করতে যে তাপের পরিবর্তন হয় তাকে প্রশমন এনথালপি বলে, 1 মোল পানি উৎপন্ন করতে। তাহলে আমি যদি এখন তোমাকে একটা ম্যাথ বা একটা কিছু ব্রেন টিজার দিই, সেটা হচ্ছে এরকম। দেখো, আমরা একটু আগে একটা বিক্রিয়া দেখছিলাম, এটা হচ্ছে এরকম ছিল যে সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে সোডিয়াম সালফেট আর পানি তৈরি করছে। এখন এটা করার ক্ষেত্রে এই জায়গায় এখানে হাইড্রোজেন হচ্ছে 2টা, সোডিয়াম হচ্ছে এখানে 2টা, তাহলে এখানে একটা 2 দিছি, তাহলে হাইড্রোজেন হয়ে যাচ্ছে 2টা, এদিকে 2টা 4টা, তো ওইদিকে 2টা আছে, সো এখানে একটা 2 দিলাম। সো আমি এই বিক্রিয়ার ক্ষেত্রে বলে দিলাম, আচ্ছা এই বিক্রিয়ার ডেল্টা এস ইকুয়াল টু -114.68 কিলো জুল পার মোল হলে প্রশমন এনথালপি কত? এই কোশ্চেনটার অ্যান্সার দাও তো, এই কোশ্চেনটা সবাই অ্যান্সার করো তো, এই কোশ্চেনটার অ্যান্সার দাও। কারা আসো একটু ভাইকে লাস্ট রেসপন্স করো, কারা আসো এখন পর্যন্ত? তাদের জন্য 2টা বোনাস ম্যাথ আছে, ম্যাথ করবো আরো। কারা আসো দেখো একটু ভাইকে জানাও যে আমি একটা বিক্রিয়া দিছি, বিক্রিয়ার ডেল্টা এস এর ভ্যালু দিয়ে দিছি, বলছে প্রশমন এনথালপি কত, মানে ডেল্টা এস দেওয়া আছে, বলছে ডেল্টা এস অফ নিউট্রালাইজেশন এনথালপিটা কত। কারা পারবা দেখি? সো একটা জিনিস খেয়াল করো যে আমার 2 মোল পানি উৎপন্ন এখানে হইতে যে পরিমাণ তাপের আদান প্রদান হয়েছে সেটাকে আমরা বলবো বিক্রিয়ার এনথালপি, আর প্রশমন এনথালপির ক্ষেত্রে আমাদের যেটা হয় 1 মোল পানি উৎপন্ন করতে কতটুকু তাপ শক্তির পরিবর্তন আছে। তুমি ঐকিক নিয়মে করতে পারো, 2 মোল পানি H2O উৎপন্ন, H2 এর ক্ষেত্রে তাপ শক্তির পরিবর্তন আসছে কত, -114.68 কিলোজুল পার মোল। আর প্রশমন এনথালপি মানে অতএব
1 মোল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হয় সেটা -114.68 ডিভাইডেড বাই 2 কিলোজুল পার মোল। তাহলে ওই ঘুরে ফিরে ওই যে -57.34 কিলোজুল পার মোল। তোমরা কোশ্চেনটা ঘুরায়ও দিতে পারতো, বলতো এই বিক্রিয়ার প্রশমনে এনথালপি এইটা হলে ডেল্টা এস এর ভ্যালু কত। প্রশমনে এনথালপি মানে কি, 1 মোল পানি উৎপন্ন করতে এই শক্তির পরিবর্তন হচ্ছে, তাহলে এই বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়েছে 2 মোল, তাহলে 2 মোলের জন্য এটা দ্বিগুণ হইতো, তখন ডেল্টা এস এইটা, প্রশমনে এনথালপি এইটা। সো এই ধরনের ছোটখাটো ম্যাথগুলো বুঝে করা লাগবে, আশা করি বুঝতে পারছো। সো এটা যদি বুঝো তাহলে আমরা একটা প্রশমনে এনথালপির ম্যাথে চলে যাইতো। এখানে দেখো প্রশমনে এনথালপির একটা ম্যাথ আছে, কি বলা এখানে বলা আছে ভাইয়া 50 ml 0.3 মোলার HCl, মানে এখানে বলা আছে 50 ml 0.3 মোলার HCl আর 30 ml 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্সড করে ফেলছি, দুটাকে মিশ্রণ করছি। এই বিক্রিয়ার ডেল্টা এইচ কত? এই বিক্রিয়ার ডেল্টা এইচ মানেই কি, এই বিক্রিয়ার প্রশমনে এনথালপি বের করতে বলছে আর কি। তাহলে এখানে আমরা যে জিনিসটা করব, এই ক্ষেত্রে HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যখন এই টাইপের ম্যাথ দিবে তোমাকে বুঝতে হবে এটা নিউট্রালাইজেশন এনথালপি, প্রশমনে এনথালপির ম্যাথ দিছে। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে তুমি লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা একটু কাজে লাগাবা। লিমিটিং বিক্রিয়ক কি, যে বিক্রিয়ার ফলে শেষ হয়ে যায়, যে শেষ হয়ে যায় তাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। সো লিমিটিং বিক্রিয়কের কনসেপ্ট কাজে লাগাবা। সো লিমিটিং বিক্রিয়ক কেমনে বের করে আমি যদি একটু ধারণা দিই, সো এখানে আমার কি কি আছে আমি একটু বলে দিই। এখানে আমি জিনিসটাকে শর্ট আউট করে ফেলি। দুইটা পাত্র দেওয়া আছে, দুইটা পাত্রের মধ্যে এখানে আমাদের যে জিনিসটা আছে 50 ml 0.3 মোলার HCl আর এখানে আছে 30 ml 0.3 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটাকে মিক্সড করে ফেলছো। আচ্ছা, লিমিটিং বিক্রিয়ক বের করার টেকনিকটা হচ্ছে তুমি এখানে যার যার মোল সংখ্যাকে তার সহগ দিয়ে ভাগ করবা, তার মানে এখানে তোমার বিক্রিয়া করা লাগবে। তাহলে এই জায়গায় কি হচ্ছে, HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে একটা বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া হলে এখানে সোডিয়াম ক্লোরাইড আর পানি তৈরি করতেছে। তো এটা হচ্ছে সবাই দেখো তুল্য সংখ্যা জিনিসটা তো বুঝো, আশা করি, না বুঝলে সমস্যা নাই। এখানে হাইড্রোজেন সে একটা দান করতে পারে, হাইড্রোক্সিল একটা, 1-1 সমতা অলরেডি হয়ে গেছে, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। সো লিমিটিং বিক্রিয়ক বের করতে গেলে কি করতে হবে, লিমিটিং বিক্রিয়ক বের করতে গেলে তুমি এখানে স্টয়কিওমেট্রির রুলটা অ্যাপ্লাই করবা। স্টয়কিওমেট্রির রুলটা কি ছিল, স্টয়কিওমেট্রির রুলটা এরকম ছিল, যার যার মোল সংখ্যাকে তার সহগ দ্বারা ডিভাইড করতাম। তাহলে এখানে দুইটা বিক্রিয়ক আছে, একটা হচ্ছে N অফ HCl এর মোল সংখ্যা নিলাম, তার সামনে কত আছে 1 দ্বারা ডিভাইড করব। সোডিয়াম হাইড্রোক্সাইড এটার মোল সংখ্যা নিলাম N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তার সামনে সহগ দ্বারা ডিভাইড করব। এখন দেখো এই সোডিয়াম হাইড্রোক্সাইড HCl এগুলোর কি দেওয়া আছে ভাইয়া, তোমরা মোল সংখ্যার সূত্র সবাই জানো, মোল সংখ্যার সূত্র কি, N ইকুয়াল টু নতুন সিয়াম ভাইয়া, এই যে নতুন N, সিয়ামের S, ভিতে V, N সমান SV, N কে আবার ভাঙা যায় W/Ma। সো এরকম বেশ কিছু সূত্রে তোমরা অলরেডি ভাঙা শিখছো। সো এখন এখানে কি দেওয়া আছে, এটার S দেওয়া আছে, V দেওয়া আছে, এটা হচ্ছে S, এটা হচ্ছে V, তাহলে এটাকে সূত্রে যেটাই ভাঙবো সেটা হচ্ছে S ইন্টু V লিটারে, এটাকেও ভাঙবো S ইন্টু V লিটারে, নিচে 1 আছে, 1 আর লিখলাম না। তাহলে S এর ভ্যালু কত ভাইয়া, S এর ভ্যালু আছে হচ্ছে 0.3, 50 ml আছে, তাহলে লিটারে নাও 50 ইন্টু 10⁻³ এটার S এর ভ্যালু কত ভাইয়া 0.3, V এর ভ্যালু হচ্ছে 30 ইন্টু 10⁻³। সো এখান থেকে তুমি যে ভ্যালুটা পাবা, চলো আমরা ভ্যালুটা, আমার কাছে লেখা আছে, ভ্যালুটা আসতেছে হচ্ছে 0.015 আর এটার ভ্যালু আসতেছে হচ্ছে 0.006। সো দুইটার মধ্যে কম্পেয়ার করে যেটা কম সেটা হচ্ছে আমার লিমিটিং বিক্রিয়ক। যেটা কম, লিমিটিং বিক্রিয়ক কোনটা ছিল, যেটা কম সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। সো এই দুইজনের মধ্যে দেখা যাচ্ছে এটা হচ্ছে 0.015, এটা 0.006, তার মানে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা কম। যেহেতু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কম, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ, আচ্ছা ভ্যালু কোনটা আসে, ঠিক আছে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা কম, এটা অনেক কম, তার মানে অতএব লিমিটিং বিক্রিয়ক সোডিয়াম হাইড্রোক্সাইড।
যেহেতু এটার মোল সংখ্যা কম। ঠিক আছে, এখন চিন্তা করো তাহলে যে লিমিটিং বিক্রিয়ক তাকে ডেটাবেস ধরেই আমাকে ম্যাথটা করতে হবে, যে লিমিটিং বিক্রিয়ক তাকে ধরেই আমাকে ম্যাথটা করতে হবে, যে লিমিটিং বিক্রিয়ক তাকে ধরেই আমাকে ম্যাথটা যেহেতু করতে হবে, তাহলে এই জায়গায় তুমি একটু খেয়াল করো সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে। সবাই 1:1 অনুপাতে বিক্রিয়া করছে। HCl 1 মোল, সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোলের সাথে বিক্রিয়া করে 1 মোল পানি তৈরি করছে। তাহলে এখন দেখো এই জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কতটুকু আছে, 0.06 মোল। তাহলে এই জায়গায় 0.06 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু সবাই 1:1 অনুপাতে বিক্রিয়া করছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি 0.06 মোল বিক্রিয়া করে, HCl অনেক বেশি আছে, বাট এর বেশি তো সে বিক্রিয়া করতে পারবে না, এও ঠিক এরকম 0.06 মোল পরিমাণে বিক্রিয়া করছে। আবার সবাই 1:1, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি 0.06 মোল বিক্রিয়া করে, পানিও তো 1:1, মানে ঠিক যে পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড ভাঙছে ঠিক সেই পরিমাণ পানি এখানে উৎপন্ন হয়েছে। তাহলে এই জায়গায় পানির পরিমাণ কত, 0.06 মোল। তাহলে তুমি জানো যে ভাইয়া এই জায়গায় ডেল্টা এইচ বের করতে বলছে, মানে কি তোমার বিক্রিয়ার এনথালপি বের করতে বলছে। প্রশমন এনথালপির মান তুমি জানো, প্রশমন এনথালপি এখন তুমি জানো। আচ্ছা, অতএব আমরা জানি 1 মোল পানি উৎপন্ন করতে, 1 মোল পানি উৎপন্ন করতে কতটুকু তাপ শক্তির পরিবর্তন হয় তুমি জানো। তাপ শক্তির পরিবর্তন হয় -57.34 মোল। এখন পানি উৎপন্ন হয়েছে কতটুকু, এখানে 0.06 মোল। অতএব 0.06 মোল পানি উৎপন্ন করতে তাপ শক্তির পরিবর্তন -57.34 ইন্টু 0.06। তাহলে এখান থেকে যা ভ্যালু আসবে এত, সেটাই হচ্ছে আমার অ্যান্সার। সো এটার ভ্যালু আসবে হচ্ছে ভাইয়া -0.344। সো এটার ভ্যালু আসবে হচ্ছে -0.344 এত কিলো জুল পার মোল। তাহলে এটাই তোমার সেই ডেল্টা ইস, এই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? সো ডেল্টা ইস এটা হচ্ছে তোমার প্রশমন এনথালপির ভ্যালুটা দিয়ে আমি বিক্রিয়ার এনথালপিটা বের করে ফেললাম। ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। তোমাকে প্রথম কাজ এখান থেকে লিমিটিং বিক্রিয়ক বের করে নেওয়া, প্রথম কাজ এখান থেকে লিমিটিং বিক্রিয়ক বের করে নেওয়া। সেকেন্ড কাজ লিমিটিং বিক্রিয়কটা দেখতে হবে কত কত অনুপাতে বিক্রিয়া করছে, সেখান থেকে তুমি পানির মোল সংখ্যাটা বের করলা। আমরা জানি প্রশমন বিক্রিয়ার ফলে 1 মোল পানি উৎপন্ন করার ভ্যালুটা ধ্রুবক। সো এটা যদি 1 মোল করতে উৎপন্ন 1 মোলের ফলে তাপ শক্তির পরিবর্তন হয়, তাহলে এত মোল তৈরির জন্য কতটুকু চেঞ্জ হবে। সবাই ক্লিয়ার? জিনিসটা বুঝছো? সবাই একটু বলো ভাইকে ক্লিয়ার। ওকে, সো যদি ক্লিয়ার হও তাহলে এটা তোমরা বাসায় করে ফেলো। এই যে এই ম্যাথটা বাসায় করে ফেলবা, ঠিক আছে? এই যে ম্যাথটা আছে এটা বাসায় করে ফেলবা। এটা HW, এটাই কিন্তু দেখবা যে ওটা 1:1 হয়ে গেছিল, এটা কিন্তু 1:2 বা 2:1 এরকম সামথিং হতে পারে, কারণ এখানে সালফিউরিক অ্যাসিড আছে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এই বিক্রিয়ার এনথালপি কত, সো এটা তাহলে আমি HW দিয়ে দিচ্ছি। তাহলে এটা HW করে ফেলবা তোমরা। এটা কিন্তু 1:2 হতে পারে, ভালো মতন খেয়াল করো, ঠিক আছে? খেয়াল করো এটা। প্রথম কাজ লিমিটিং বিক্রিয়ক বের করা, সেকেন্ড কাজ যারটা কম আছে তারটা ধরে ম্যাথ করা, ঠিক আছে? তারটা ধরে পানির পরিমাণটা বের করবা। পানির পরিমাণ বের করে 1 মোল পানি উৎপন্ন করতে প্রয়োজনীয় তাপ শক্তির পরিবর্তন -57.34, অত মোল পানি উৎপন্ন করতে কতটুকু পরিবর্তন হয়। ওকে, তো আমরা মোটামুটি প্রশমন এনথালপির ম্যাথগুলো করে ফেলছি। আর হচ্ছে সংগঠন এনথালপির কিছু ম্যাথ আছে, সংগঠন এনথালপির ম্যাথটা আমরা একটু দেখে নিই। তো সংগঠন এনথালপির একটা ম্যাথ আমি করে দিব, আর একটা ম্যাথ তোমাদের বাড়ির কাজ দিব, তাইলেই তোমাদের ছুটি, ঠিক আছে? এখন এটা করি, এটা করে দিই তোমাদের। আচ্ছা, কখন ছুটি দিবেন না কি জানো একজন বলছো, কতক্ষণ করাবো? আচ্ছা, এই ম্যাথটা করাই, এই ম্যাথটা করালেই শেষ তোমাদের। আর একটা ম্যাথ HW দিব, ওটা তোমরা করবা, করে আমাকে জানাবা, নাহলে আমি অ্যান্সার শিট দিয়ে দিব। আচ্ছা, এখানে দেখো কি কি বলা আছে। এখানে বলা আছে ভাইয়া দেখো বেশ কিছু ম্যাথ। এখানে এটা হচ্ছে সংগঠন এনথালপি বা গঠন এনথালপি মান বের করতে বলছে, মানে সংগঠন এনথালপির মান বের করতে বলছে আর কি।
সংগঠন এনথালপি, গঠন এনথালপি, ফরমেশন এনথালপি একই কথা। তো সংগঠন এনথালপিটা কি ছিল আবার একটু যদি মনে করো, যে উপাদান মৌলগুলোর প্রত্যক্ষ সংযোগ করা লাগতো। এই যে সংগঠন এনথালপির সংজ্ঞাটা কি ছিল ভাইয়া? সংগঠন এনথালপির সংজ্ঞা ছিল এরকম যে আমাদের এই যে এইটা PCl5 বানাইতে হবে, ফসফরাস আর ক্লোরিন আছে, ফসফরাস আর ক্লোরিন ইন্ডিভিজুয়ালি প্রত্যক্ষ সংযোগ নিতে হবে। এরকম PCl3 আর ক্লোরিন মিলাই করলে সেটাকে আমরা ডেল্টাইস বলতে পারবো, বা ডেল্টাইস এফ ফরমেশন এনথালপি বলতে পারবো না। সো বলা হয়েছিল উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে এক মোল উৎপাদ তৈরিতে, এক মোল উৎপাদ তৈরি করতে যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হয় তাকে সংগঠন এনথালপি বলি। সো এই রিলেটেড ম্যাথমেটিক্স গুলো চলো আমরা একটু দেখি। সো এই রিলেটেড দুইটা ম্যাথ আমি এখানে রাখছি তোমাদের জন্য, প্রথমটা আমি করতেছি। সো দেখো এখানে বলা আছে সংগঠন এনথালপির ম্যাথ, বাট আরো কিছু তথ্য দেওয়া আছে। দেখো কার্বন, হাইড্রোজেন আর হচ্ছে চিনি, এইগুলোর দহন তাপের মান দেওয়া আছে। দহন তাপ, এগুলোর দহন তাপের মান যথাক্রমে এত এত এত। চিনির গঠন এনথালপি, সংগঠন এনথালপির মানটা বের করতে বলছে। দহন তাপের মান দিয়ে সংগঠন এনথালপির মান বের করতে বলছে। দহন তাপ আসলে কি বুঝায়? দহন তাপ বুঝায় এই কার্বনকে আমি যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দিয়ে পুড়াই, তাহলে আমরা যে পরিমাণ তাপ শক্তি পাবো সেটাকেই বলবো কার্বনের দহন তাপ। হাইড্রোজেনের দহন তাপ বলতে কি বুঝাই? হাইড্রোজেনকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দিয়ে পুড়াইলে যে পরিমাণ তাপ শক্তি পাবো সেটা হাইড্রোজেনের দহন তাপ। আর যদি চিনিকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দিয়ে পুড়াই, যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন পাবো সেটা চিনির দহন তাপ। তাহলে এই তিনটা এখন ইকুয়েশন আকারে তুমি লিখে ফেলো। তাহলে কার্বন এক নম্বরে কি আছে? কার্বন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সহকারে পুড়াইলে কি পাওয়া যায়? কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। সেই কার্বন ডাইঅক্সাইডের দহন তাপ বলা আছে, মানে ডেল্টা এইচ অফ কম্বাসন বা ডেল্টা এইচই বলতে পারো। ডেল্টা এইচ অফ কম্বাসন, এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে ভাইয়া কত? -406 কিলোজুল পার মোল। ওটা আর লিখতেছি না, এটা বুঝতে পারতেছো। সেম ভাবে হাইড্রোজেন, হাইড্রোজেনকে তুমি যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দিয়ে পোড়াও কি হয় ভাইয়া? এই তোমরা সবাই কই যাচ্ছ? পোলাবান চলে গেলে হবে না, থাকতে হবে। সো এখানে কি হবে? পানি তৈরি হবে। সো এখানে তো 1 মোল করে তৈরি হয়, তাহলে এই জায়গায় অক্সিজেন একটা আছে, এখানে দুইটা আছে, তাহলে এখানে একটা হাফ দিয়ে দাও। সো এখানে ডেল্টা এইচ অফ কম্বাসন কত আসতেছে? এটার ভ্যালু আছে -284। আর লাস্টে কি আছে? চিনি। চিনির সংকেত কি ভাইয়া? চিনির সংকেত হচ্ছে এটাই মেইন রিঅ্যাকশন আর কি, C12H22O11। চিনিকে অক্সিজেন দিয়ে পোড়াইলে কি হয় এটা তোমরা এখন লিখে দাও, দেখি সব চলে যাইতেছো। এটা লেখো, চিনিকে যদি অক্সিজেন দাও কি তৈরি হয়? সবাই একটু কমেন্ট করো। চিনিকে অক্সিজেন দিয়ে পোড়াইলে কি তৈরি হয়? সবাই একটু কমেন্ট করো। চিনিকে অক্সিজেন দিয়ে পোড়াইলে কি তৈরি হয়? চিনিকে অক্সিজেন দিয়ে পোড়ালে তোমার তৈরি হচ্ছে কি? তৈরি হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পানি। এটুকু বলে দিলাম। এবার সমতা করো, কার্বন ডাইঅক্সাইড আর পানি, এবার সমতা করে দাও। চিনিকে অক্সিজেন দিয়ে পোড়ালে তৈরি হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি। সো এখানে যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের বিক্রিয়া। সো এইটার ডেল্টা এইচ এর ভ্যালু কি দেওয়া আছে? এটার ডেল্টা এইচ অফ কম্বাসন এই ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে ভাইয়া -56, এটা -5638.82 কিলোজুল পার মোল। সো এখানে যেটা হয় ভাইয়া, কার্বন তুমি দেখো সমতা করতে গেলে ইজি। কার্বন আছে 12টা, সো এখানে একটা 12 বসাই দিলাম। আচ্ছা, তারপরে কার্বন আছে 12টা, 12 বসাই দিছো। আর এখানে দেখো হাইড্রোজেন আছে 22টা, ওইখানে 2টা আছে, তাহলে এখানে একটা 11 বসাই দাও। দেখো তারপর অক্সিজেন মিলাই দেখো মিলে গেছে। সো এই হচ্ছে সমতাকরণ, সমস্যা নাই। সো সমতাকরণ হয়ে গেছে। এখন তোমাকে কি বলতেছে? চিনির গঠন এনথালপির মান বের করো। তার মানে তুমি একটু খেয়াল যদি করো ভাইয়া, তুমি এই বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড পাইছো, পানি পাইছো। অলরেডি তুমি কার্বন ডাইঅক্সাইড যেটা পাইছো, কার্বন ডাইঅক্সাইড তুমি যেটা অলরেডি পাইছো, এটার তুমি ডেল্টা এইচ এর ভ্যালু জানো। তুমি অলরেডি পানি যেটা এখান থেকে তৈরি করছো, এই পানির ডেল্টা এইচ এর ভ্যালু উপর থেকে তুমি জেনে গেছো। তুমি এই জায়গায় আগেই জেনে থাকবা যে আমাদের যখন হচ্ছে অক্সিজেন এভাবে থাকে, অক্সিজেন যখন এইভাবে থাকে, এই যে এইভাবে থাকে অক্সিজেন, মানে হচ্ছে অণু বা পরমাণু অবস্থায়, তখন এইটার ডেল্টা এইচ অফ ফরমেশন এনথালপি এটা ইকুয়ালস টু 0 হয়। আগেই তোমাকে পড়াই দেওয়া হয়েছে। তার মানে তুমি সবগুলো ডেল্টা এইচই জানো, জাস্ট তোমাকে এই জায়গায় চিনির যে সংগঠন এনথালপি এই জিনিসটাই তোমার অজানা আছে, এটাই তোমাকে বের করতে হবে। তাহলে আমরা সংগঠন এনথালপির সূত্র ডেল্টা এইচ অফ ফরমেশন এনথালপি এটা সমান জানতাম যে এমনিতে কি হয়? বিক্রিয়ক মাইনাস উৎপাদ।
কিন্তু সংগঠন এনথালপির বেলায় যেটা হয় উৎপাদ মাইনাস বিক্রিয়ক, উৎপাদ মাইনাস বিক্রিয়ক। তাহলে উৎপাদ মাইনাস বিক্রিয়ক যদি তুমি করে ফেলো তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে ডেল্টা ইস এফ ইকুয়ালস টু উৎপাদ মানে কি প্রোডাক্ট, ডেল্টা ইস অফ প্রোডাক্ট মাইনাস ডেল্টা ইস অফ রিঅ্যাক্ট্যান্ট। সো প্রোডাক্টে কারা কারা আছে, প্রোডাক্টে আছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পানি। তাহলে এখানে 12 অণু কার্বন ডাইঅক্সাইডের ডেল্টা ইস, তাহলে ডেল্টা এইস অফ কার্বন ডাইঅক্সাইড ওকে প্লাস 11 অণু ডেল্টা এইস অফ H2O ওকে মাইনাস আমাদের কি আছে প্রোডাক্ট হয়ে গেল। এবার রিঅ্যাক্ট্যান্ট বিক্রিয়ক, বিক্রিয়কে কি আছে চিনি, তাহলে ডেল্টা এইস অফ কি চিনি মানে C12 H22 O11 এটা বের করতে হবে, এটার সাথে কোনো সংখ্যা নাই তার মানে এটা একাই আছে, প্লাস ডেল্টা এইস অফ কি ভাইয়া অক্সিজেন, অক্সিজেনেরটা তো 0 বসাই দিব একটু পরে। তাহলে এখান থেকে তুমি সবগুলোর ভ্যালুই মোটামুটি জানো। তুমি ডেল্টা এইস অফ ফরমেশন এনথালপি চিনির ফরমেশন এনথালপিটা জানো না, চিনির ফরমেশন এনথালপি কিন্তু তুমি জানো এই যে ডেল্টা এইস অফ এফ, এই ডেল্টা এইস অফ এফ এটা কার বের করতেছো চিনির। তাহলে এই চিনির এই যে বলা আছে চিনির গঠন তাপ, এই যে চিনির কই চিনির দহন তাপ, চিনির দহন তাপের ভ্যালু অলরেডি দেওয়া আছে কত সেটা চিনির দহন তাপের ভ্যালু এইটা। তাহলে চিনির দহন তাপ তাই না, চিনির দহন তাপের ভ্যালুটা এখানে জাস্ট বসাই দিব। সরি আমাদের একটা জিনিস ভুল হয়েছে, এখানে ডেল্টা ইস অফ এফ না, এখানে ওভারঅল, ওভারঅল এটা তো চিনির চিনির কি তাপ ভাইয়া, এটা চিনির হচ্ছে ডেল্টা ইস অফ সি চিনির সংগঠন তাপ, চিনির সংগঠন তাপ। আর চিনির দহন তাপ যেটা সরি চিনির হচ্ছে সংগঠন তাপ যেটা এটা আমি বের করব, আর এইটা হচ্ছে চিনির হচ্ছে দহন তাপ। তো চিনির দহন তাপের ভ্যালুটা অলরেডি তোমার দেওয়া আছে, তো চিনির দহন তাপের ভ্যালুটা হচ্ছে মাইনাস 5638.82 এটা বসাই দাও, মাইনাস 5638.82 বসাই দিলাম। 12 ইন্টু কার্বন ডাইঅক্সাইডের কম্বাশন এনথালপি, কার্বন ডাইঅক্সাইডের কম্বাশন এনথালপি হচ্ছে মাইনাস 406, মাইনাস 406 এটা বসাই দাও ব্র্যাকেট প্লাস 11 ইন্টু পানিরটা কত মাইনাস 284 এটা বসাই দাও, এটাও বসাই দিলাম মাইনাস এটা বের করব ডেল্টা এস অফ চিনি জাস্ট একটাই অজানা এটা বের হয়ে যাবে O11 আর এখানে এটা তো 0। সো এই হচ্ছে তোমার এখান থেকে তুমি ইজিলি ডেল্টা এস অফ C12 H22 O11 বের করে ফেলতে পারবা। সো ডেল্টা এস অফ C12 H22 O11 এটার ভ্যালু সম্ভবত আসবে ভাইয়া 2357.8 সম্ভবত, এটা তুমি বের করে নিও, আশা করি বুঝতে পারছো। সো এরকম একটা ভ্যালু তুমি পেয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি ভাইয়া এই ম্যাথটা। সবাই কি বুঝতে পারছো কিনা একটু ভাইকে জানাও, সবাই কি ক্লিয়ার কিনা এটা ভাইকে একটু জানাও। সবাই যদি ক্লিয়ার হই তাহলে আমাদের মোটামুটি এই লেকচারটা শেষ হয়ে যাচ্ছে। এই ম্যাথটাই একটু আমাদের এই জায়গাটাই ঝামেলা হয়েছিল, ঝামেলাটা হচ্ছে এরকম যে আমাদেরকে ডেল্টা ইস অফ ফরমেশন এনথালপি বের করতে বলছে। সো এইটাও তুমি জানো, সংগঠন এনথালপির ভ্যালুটাও তুমি জানো, এই যে এই ভ্যালুটা তুমি জানো, এই যে দহন এনথালপির ভ্যালুটা অলরেডি তোমাকে কোশ্চেনে দেওয়া ছিল, তোমাকে এখান থেকে চিনির সংগঠন এনথালপিটা বের করতে হবে। তো চিনির সংগঠন এনথালপিটা আমরা ইজিলি এখান থেকে বের করে ফেলতে পারবো। ওকে ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ওকে ক্লিয়ার। লাস্ট আর একটা ম্যাথ আছে ভাইয়া, এটা তাহলে তোমরা নিজেরা প্র্যাকটিস করো। দেখো একটা ম্যাথ আমি এখানে দিছি তোমাদেরকে, দেখো C2H2 গ্রাফাইট এবং হাইড্রোজেন এই তিনটার দহন তাপের মান যথাক্রমে দেওয়া আছে, যে C2H2 গ্রাফাইট এবং হাইড্রোজেন এগুলো দহন তাপ মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়, মানে যে তাপ শক্তির পরিবর্তন হয় সেটা মাইনাস 310.62 এত এবং এত কিলো ক্যালোরি হলে C2H2 এই যে এইটার সংগঠন তাপ বের করো। সেম প্রসিডিউরে ম্যাথটা আগায় যাবা, সেম প্রসিডিউরে ম্যাথটা আগায় যাবা, ঠিক আছে, সেম একই নিয়মে সেম ম্যাথটা আমরা করে ফেলতে পারবো। তো তাহলে এই ম্যাথটাকে HW দিব কিনা না করে দিব ভাইয়াকে একটু জানাও, তাহলে আমাদের মোটামুটি আজকের ক্লাস যতটুকু ছিল আমাদের শেষ। একটু তোমরা জানাও এই ম্যাথটা কি করে দিব নাকি হচ্ছে HW দিব।
একটু জানাও ভাইয়াকে, করে দিব না HW দিব? আমি রিয়াকশনগুলো একটু তোমাদের জন্য ইজি করে দিচ্ছি। দেখো রিয়াকশনগুলো হালকা করে আমি বলে দিই, তাইলে হচ্ছে আমরা ইজি দুইটা আগে করি। গ্রাফাইট আর হাইড্রোজেনের দহন তাপ দেওয়া আছে। সো গ্রাফাইট মানে কি? কার্বন। কার্বন দহন তাপ মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। এখানে ডেল্টা এইচ কত? ডেল্টা এইচ হচ্ছে ডেল্টা এইচ অফ কম্বাসন কার্বনের ক্ষেত্রে এটা -94.05 কিলো ক্যালোরি। ওকে, সেম ভাবে আমাকে হাইড্রোজেনেরটা দিছে। হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করে। সো এখানে হাফ দিতে হয়, দিলে 1 মোল পানি তৈরি করতে যতটুকু পর্যাপ্ত অক্সিজেন লাগে আমি দিছি। তো ডেল্টা এইচ অফ কম্বাসন হাইড্রোজেনের অক্সিজেনের ক্ষেত্রে কত আছে? -68.32 কিলো ক্যালোরি। এখন গ্রাফাইটের সাথে করে ফেলছি, হাইড্রোজেনের সাথে করে ফেলছি, এইটার সাথে রিয়াকশনটা তোমার কাজে লাগবে। তাহলে C2H2 যেটা আছে, C2H2 এর সাথে যদি বিক্রিয়া করে, C2H2 কি একটা হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের দহনে কার্বন ডাইঅক্সাইড আর পানি পাওয়া যায়। তাহলে হাইড্রোকার্বন কোনটা? এই যে এইটা। তাহলে এখানে আমরা দিলাম C2H2 প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে ভাইয়া? কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করবে। এখানে ডেল্টা এইচ অফ কম্বাসন বলা আছে কত? -310.62। ওকে, এখন এটা সমতা করো। সমতা যদি তুমি করো, সমতা করলে কি রকম আসে? সমতা এখন চিন্তা করো তো ভাইয়া, সমতা কেমনে করা যায়? C2H2 আর হচ্ছে অক্সিজেন, তাহলে এটা সমতা কিভাবে করা যায়? তোমরা যদি একটু সমতা করো, কই ক্লিয়ার ভাইয়া? লাস্ট আশা খাতুন জানাইছো। সমতা করো, দেখো এখানে কার্বন কয়টা আছে? 2টা আছে না? তাহলে এখানে একটা 2 দাও। আর অক্সিজেন কয়টা আছে ভাইয়া? 2 2 4 আর আগে 5টা হয়ে গেছে। তাহলে এখানে অক্সিজেনের সামনে একটা 5 দাও। তবে এখানে অক্সিজেন 5 2 তাহলে আবার 10টা হয়ে গেল, ওদিকে 5টা আছে, এখানে 5/2 দাও। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার সমতাকরণ ডান। সমতাকরণ ডান। ওকে, সমতাকরণ যদি ডান হয় তাহলে এখন তুমি সেম আগের প্রসিডিওরে ম্যাথটা করে ফেলবা। তাহলে এখন তোমার আগের প্রসিডিওরে যদি ম্যাথটা করো তাহলে কি রকম আসবে? এই যে এইটা হবে তোমার মেইন ইকুয়েশন টাইপ, এইটা ধরে তুমি ম্যাথটা করবা। এই যে এইটা, এখান থেকে দেখো এর মধ্যে তোমার কি আছে? সবাই আছে না? দেখো তুমি এখান থেকে কার্বন ডাইঅক্সাইডের ভ্যালুটা এই যে এখান থেকে জানো, পানির ভ্যালুটা নিচে এই যে এই রিয়াকশন থেকে জানো, এই জায়গায় অক্সিজেনের তো 0 বসাবা। আর এইখান থেকে C2H2 যেটা আছে, C2H2 এর ডেল্টা এইচ যেটা দেওয়া আছে এটা তো তুমি জানো, কিন্তু তোমার এখান থেকে C2H2 এর সংগঠন এনথালপি ডেল্টা এইচ অফ F এটা তোমাকে বের করা লাগবে। তো এখন তুমি ইজিলি পারবা, যেমনটা তুমি এখান থেকে করছিলা। এটা তুমি ডেল্টা এইচ এর ভ্যালু জানো, কম্বাসন এনথালপি এই যে এইটা জানো, এই যে এখান থেকে তুমি ডেল্টা এইচ এর ভ্যালুটা জানো। মানে সংগঠন এনথালপি বের করার সূত্রটা হচ্ছে এইটা, ওভারঅল ডেল্টা এইচ এই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি এইটা জানো। তাহলে এখান থেকে ডেল্টা এইচ অফ ফরমেশন এনথালপি যেভাবে তুমি চিনিরটা বের করলা সেম ভাবে তুমি এইটারও বের করতে পারবা। সো আমরা যদি একটু আগাই দিই, তোমাকে ম্যাথটা একটু টাফ আছে, সো আমি করে দিচ্ছি। ডেল্টা এইচ ইকুয়াল টু সংগঠন এনথালপি ইকুয়ালস টু কি জানি? আমরা জানি হচ্ছে রিঅ্যাকটেন্টের শক্তি মাইনাস প্রোডাক্ট, না উল্টাই যায়। ফরমেশন এনথালপির ক্ষেত্রে সূত্রটা যেটা হয় সেটা হচ্ছে ডেল্টা এইচ অফ প্রোডাক্ট মাইনাস ডেল্টা এইচ অফ রিঅ্যাকটেন্ট। সো প্রোডাক্টে কারা কারা আছে? প্রোডাক্টে আছে হচ্ছে আমাদের এই যে এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো প্রোডাক্টে আছে হচ্ছে পানি আর কার্বন ডাইঅক্সাইড। সো এখানে দাও 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু ডেল্টা এইচ অফ কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, তাহলে ডেল্টা এইচ অফ পানি, এটা হচ্ছে প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকটেন্টে কারা কারা আছে? ডেল্টা এইচ অফ C2H2 এটাই বের করতে হবে, প্লাস ডেল্টা এইচ অফ অক্সিজেন। এখন ডেল্টা এইচ অফ অক্সিজেন এটার সামনে আবার কত আছে? 5/2, তাহলে 5/2 ডেল্টা এইচ অফ অক্সিজেন। ডেল্টা এইচ অফ অক্সিজেন এই ভ্যালু তো 0, তুমি এটা জানোই। তাহলে এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর ভ্যালুটা কত ভাইয়া? এই যে এইটার ক্ষেত্রে -310.62। তাহলে পরের লাইনে এই জায়গায় বসাও -310.62, 2 ইন্টু ডেল্টা এইচ অফ কার্বন ডাইঅক্সাইড এই যে এখান থেকে জানো -94.05 প্লাস ডেল্টা এইচ অফ পানি এটা কতটুকু জানো? -68.34,
3 2 মাইনাস ডেল্টা এস অফ এই C2H2 এটা বের করবা প্লাস অক্সিজেন পরমাণু অবস্থায় আছে, সংগঠন এনথালপির ভ্যালু কত 0। সো বা দহন এনথালপিও ধরতে পারো একই, সংগঠন এনথালপি বের করতেছে তো সংগঠন এনথালপির ভ্যালু যখন থাকে 0, তাহলে এখান থেকে ইজিলি ডেল্টা এস অফ C2H2 বের হয়ে যাবে। এত সবগুলো কিলো ক্যালোরি ইউনিটে বসাইছো, সো কিলো ক্যালোরি ইউনিটে বের হয়ে যাবে। তো এই ছিল আমাদের হচ্ছে আজকের তাপ রসায়ন পর্বটা। আমরা যে জিনিসগুলো শিখছি চলো দেখে নিই। আমরা যদি প্রথম থেকে দেখি, তাপ রসায়ন 1 আমরা দেখলাম। তাপ রসায়ন 1-এ আমরা ফার্স্টে হচ্ছে বিক্রিয়ার এনথালপি রিলেটেড সূত্রটা দেখার ট্রাই করছি। এনথালপি বিক্রিয়ককে ভাঙতে যে পরিমাণ শোষিত শক্তি মাইনাস উৎপাদ গঠনের ফলে নির্গত শক্তি, দুটাকে মাইনাস করলে যে শক্তিটা পাচ্ছি সেটাকে বলতেছি বিক্রিয়া এনথালপি ডেল্টা এস। রিঅ্যাকটেন্টের শক্তি মাইনাস প্রোডাক্টের শক্তি ER মাইনাস ইপি। ওকে, তারপরে আমরা বেশ কিছু ভ্যালু দেখছি। 3টা ম্যাথ আমরা এখানে করছি, 2টা ম্যাথ আমি তোমাদের করে দিছি, একটা ম্যাথ বাড়ির কাজ দিছি। সো এই যে এই ম্যাথটা তোমরা বাড়ির কাজ দেওয়া হয়েছে করবা। ওকে, নেক্সট আমরা বিভিন্ন ধরনের এনথালপি রিলেটেড পড়ালেখাগুলো দেখছি। সংগঠন, দহন, গলন, বাষ্পীকরণ, ঊর্ধ্বপাতন, পরমাণুকরণ, প্রশমন, 7 ধরনের এনথালপি দেখছি। সো এই যে প্রত্যেকটা এনথালপি এখানে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা সংজ্ঞা জানছি, প্রত্যেকটা তাপ উৎপাদী না তাপারি সেটা নিয়ে বিস্তর পড়ালেখা করছি। ওকে, সো এখানে আমাদের মোটামুটি ইংলিশ টার্মগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো দেখাই দেওয়া হয়েছে। প্রশমন এনথালপির 3টা টাইপ দেখছি। শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষারে কেন ধ্রুবক থাকে, কারণ এরা 100% বিয়োজিত হয়ে H+OH+ দান করে 1 মোল পানি উৎপন্ন করতে পারে খুব স্মুথলি। একটা যদি দুর্বল হয়ে যায় সেই ক্ষেত্রে হাইড্রোজেন বা হাইড্রক্সিলের পরিমাণটা অল্প আসে, সেই জন্য তারা বাইরে থেকে শক্তি গ্রহণ করে, তাপ শোষণ করে, তাই এটা তাপ হারি বিক্রিয়ার জন্য এক্সট্রা কিছু পরিমাণ পজিটিভ হয়ে যায়। সো ভ্যালুটা ওভারঅল কমে যায় -55.2। আচ্ছা, এবার আসছো, আমি হাইড্রোজেন ফ্লোরাইড একটা স্পেশাল কেস দেখাইছি। একটা কেস এখানে তুমি আর একটু অ্যাড করতে পারো, সেটা হচ্ছে যখন দুইটাই দুর্বল হয়। যখন দুইটাই দুর্বল হয় তখন একটা স্পেশাল কেস আছে, এটা একটু তোমরা মনে রাখবা। যখন দুইটাই দুর্বল হয়, যখন দুইটাই দুর্বল হয় তখন কি হয়। আচ্ছা, এটা দিলাম কেন, এইটা যখন দুইটাই দুর্বল হয়, সে আমি যদি এরকম দিই দুইটাই দুর্বল কি কি হয়, ধরো CH3COOH আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দুইটাই দুর্বল না, এটাকে বলা হচ্ছে উইক অ্যাসিড প্লাস উইক বেজ, এটা বাদ পড়ে গেছে। সো এটা যখন হয় তখন কি হয়, এখানে CH3COO এটা হচ্ছে নেগেটিভ, আর এখান থেকে NH4টা আসে, এখানে পানি তৈরি হয়। সো এখানে ডেল্টা এস এর ভ্যালুটা আরো কমে যায়, -50 পয়েন্ট সামথিং থাকে, 2 কিলোজুল পার মোল। এমনিতে ধ্রুবক কত থাকে, -57.34। এইখানে দেখো আরো কমে যাচ্ছে, এখানে হচ্ছে আরো কমে যায়, মাইনাস কত হয়, -50.2 কিলোজুল পার মোল হয়ে যায়। এটা আরো কমে যায় কেন, কারণ এই জায়গায় সেম ব্যাখ্যা দিবা যে এটা 100% তো বিয়োজিত হয় না, এটা ভাঙতে অনেক মানে এখানে অল্প পরিমাণ H+ দেয়, এটা অল্প পরিমাণ হাইড্রক্সিল দেয়। তো 1 মোল পানি উৎপন্ন করার জন্য যে পরিমাণ হাইড্রোজেন এবং হাইড্রক্সিল দরকার ততটুকু তোমার লাগবে, তাইলে পরিবেশ থেকে এটা তাপ গ্রহণ করে এটা আরো বেশি ভাঙায়, এটাও বেশি ভাঙা লাগে। সো ভেঙে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ H+ আর OH+ আনা লাগে। সো এই নির্দিষ্ট পরিমাণ H+ OH+ আনার জন্য পরিবেশ থেকে তাপ গ্রহণ করলো, মানে এই জায়গায় ধরো আগে ছিল 57.34 কিলোজুল পার মোল, এখন সেই জায়গায় এক্সট্রা করে তাপ তাকে গ্রহণ করা লাগছে, তাপ হারি বিক্রিয়া, আরো শক্তি এখানে পজিটিভ হচ্ছে। তাহলে ওভারঅল ভ্যালুটা কি হচ্ছে, যে কমে যাচ্ছে, ডিক্রিজ হচ্ছে, যে -50 পয়েন্ট সামথিং এখানে চলে আসে। সো এই ব্যাখ্যাটা আমাদের বাদ পড়ে গেছিল, এটা জাস্ট একটু অ্যাড করে দিলাম, আশা করি এটা তুমি লিখতে পারবা। সো এখান থেকে আমরা ওই যে বললাম আমরা ম্যাথগুলো করছি বিক্রিয়া এনথালপির। সো এখানে আমাদের তারপরে বিক্রিয়া এনথালপি করার পরে আমরা যেটা করছি, আমরা হচ্ছে এখানে একটা প্রশমন এনথালপির ম্যাথ দেখছি এবং একটা তোমাকে বাড়ির কাজ দিছি, লিমিটিং বিক্রিয়র কনসেপ্ট খাটায় ম্যাথটা করে ফেলবো। এরপর আমরা সংগঠন এনথালপির ম্যাথ দেখছি, এই যে সংগঠন এনথালপিটা কি আছে, এই যে ম্যাথ। সো এখানে এই যে সংগঠন এনথালপির ম্যাথটা তোমরা করে ফেলা হয়েছে। সো সেম ম্যাথটা আমরা আরেকটা করছি, দুইটা করছি যাতে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, তোমরা যারা ছিলা সাথে আশা করি বুঝতে পারছো।
সো এইভাবে আমরা ফুল সিলেবাসের টপিকগুলোর উপর ক্লাস করব। তো তোমাদের উপস্থিতি যদি এত কম থাকে তাহলে তো ভাইয়া লাইভে এভাবে কনসেপ্ট ক্লিয়ার করে জিনিসগুলো দেখানোর কোনো মানে হয় না। তো তোমরা চেষ্টা করবা যাতে আমরা হচ্ছে আরও বেশি উপস্থিতি নিয়ে ক্লাসগুলো করতে পারি। এই টপিকগুলো যে খুব একটা সহজ সেরকম না, খুব একটা কঠিন সেটাও না। আশা করি তুমি এগুলো যখন বেশি বেশি প্র্যাকটিস করবা জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারবা। সো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের যে এইচএসসি 26 মিশন কামব্যাক প্রোগ্রামটা চলতেছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সো এখানে যারা অলরেডি আমাদের ব্যাচে আসো তারা তো আমাদের কামব্যাক মিশনে যুক্ত হয়েই গেছো, আর যারা আমাদের ব্যাচে নাই তারা মাত্র 3500 টাকা দিয়ে এতগুলো সাপোর্ট বাদে আরও সাপোর্ট আছে, সবই কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, বায়োলজির এক্সাম সিস্টেম, দাগানো বই, সব সুবিধা সহ সব কিছু তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, ওকে ওকে ভাইয়েরা, তাইলে আজকে এই পর্যন্তই। যে কোনো প্রকার প্রবলেমে ভাইকে জানাও। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।